আস্তে আস্তে হঠাৎ করেই প্রথম 2-3 মাস খুব ভালো চলছিল, মানে প্রমোশন অনুযায়ী যা যা মানুষজন আসার কথা, বুকিং হওয়া, সেগুলো বুকিং সুন্দরভাবে বুকিং হচ্ছিল। কিন্তু তারপরে হঠাৎ করে ওখানে ঘুম ভেঙে দেখছে ঘরের মধ্যে তো পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। বাইরের দিকে ওই যে টিউব লাইটটা যে জায়গায় ছিল, টিউব লাইটের দিকে তাকিয়ে যেন কেউ একজন ওখান থেকে সরে গেল। এইবার ওর বলছে, ওর ফিলিংস হচ্ছে কেউ ওকে মানে মানে পাশ ফিরে শুয়ে রয়েছে, কেউ এরকম হাত ধরে কেউ নাড়ালে যেমন হয় সেরকম কেউ ওকে নাড়াচ্ছে ধাক্কা দিয়ে দিয়ে। ওয়াশরুমে যখন ঢুকেছে কিছু বুঝতে পারেনি নর্মাল, কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে ও মানে ওয়াশরুমের মধ্যে কারোর একটা উপস্থিতি বুঝতে পারছে যে ও ছাড়াও ওখানে একজন কেউ আছে। সৌরভের স্ত্রী বলছে, তুমি কোথায় গিয়েছিলে? সৌরভকে বলছে, তুমি কোথায় গিয়েছিলে? বলছো ওই তো টেডি বিয়ারটা ফেলে দিয়ে এলাম ডাস্টবিনে। বলছো কোথায় ফেলেছো? তুমি নিয়েই যাওনি, তুমি তো কোথায় গিয়েছিলে? এই তো ওখানে পড়ে আছে টেডি বিয়ারটা। ওই টেডি বিয়ারটাই ওদের যে রান্নাঘর, যেখানে ডাইনিং মানে রান্নাঘর, যে হোটেলের রান্নাঘর, তার পাশে আছে। এর মধ্যে তুমি একটা নির্দিষ্ট জিনিস লক্ষ্য করে দেখো, ওখানে তারাই মারা যাচ্ছে যারা কিন্তু ওখানে থেকে এসেছে বা একা থেকে এসেছে বা তারা ওই উপলব্ধিগুলো করেছে বা জানে। মানে এই ঘটনাটায় কতজন মানে কীভাবে মারা যাচ্ছে দেখো, কতটা সাংঘাতিক ব্যাপার একটা। সে আর কীভাবে হিসাবে কেউ মানুষ এই বিষয়টাতে রিস্ক নেয়। শুক্রবারের রাত, আর রাত 9টা মানেই হরর মাইন্ডসে হরর পডকাস্ট। আজকে যিনি আছেন, আবারও আছেন আমি বলতে পারি, তাকে থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন কে আছেন, দেবজ্যোতি দা। আর দেবজ্যোতি দার সাথে আগের ঘটনাটা বিশেষ করে আমি বলতে পারি, মানে আমার কাইন্ড অফ হরর মাইন্ডসের ফেভারিট একটা ঘটনা হয়ে রয়ে গেল। আর আজকে দেবজ্যোতি দা নতুন এপিসোড, আর এই নতুন এপিসোডে তুমি কোন ঘটনা শোনাবে? একদম দেখো, আমাদের মানে ঘটনা তো প্রচুর আছে, একটা সময় উপযোগী ঘটনাই শোনাবো। অর্থাৎ এই সময়গুলোতে মানুষজন খুব পাহাড়ে ঘুরতে যায়। ঘুরতে গিয়ে মানুষের কিন্তু অনেক রকমের অভিজ্ঞতা হয়। কারোর পাহাড়ের সৌন্দর্যের অভিজ্ঞতা হয়, কারোর সেখানে বেড়াতে গিয়ে নানা রকম স্মৃতি তৈরি হয়। তো স্মৃতির মধ্যে কিছু মানুষের এরকমও হয় যে ভৌতিক সমস্যার মধ্যে অনেকে পড়ে। সেটা শুধু পাহাড় নয়, অনেক ক্ষেত্রেই, অনেক মানুষের ক্ষেত্রে, কিছু মানুষের ক্ষেত্রেও হয়ে থাকে বা অনেকের সঙ্গে এরকম ঘটনা হয়েছে। তো সেই রকমই একটা কেস আমি বলবো। আর এই কেসটা হওয়া যেটাকে বলে, সেটা কিন্তু আমার মানে একদম পুরোপুরি সামনে বলবো না, কিন্তু কেসটা আমাদের মধ্যম দিয়ে আমাদের কাছে আসে আর কি সেই ঘটনাটা। আচ্ছা, তোমার ঘটনা শুরু হওয়ার আগে আমি দর্শককে যেটা বলি যে আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে, আপনার শোনা বা আপনার সাথে ঘটা কোনো ঘটনা থাকে, তাহলে নিচে একটি নাম্বার যাচ্ছে, প্লাস ডেসক্রিপশানেও সেই নাম্বারটি রয়েছে। সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপ করে দিন। আমরা সেই ঘটনা শুনবো, আর শোনার পর আপনাদের ডেকে নেব এইখানে, আর আপনিও তাহলে শোনাতে পারবেন আপনার শোনা বা আপনার সাথে ঘটা ঘটনা আমাদের দর্শককে। হ্যাঁ দেবজ্যোতি দা, এবার তোমার দিকে আসি, শুরু কর। তো এই যে কেসটা আজকে বলবো, এই কেসটা আমাদের কাছে আসে মোটামুটি 1 থেকে 1.5 বছর আগে, 1-1.5 বছর আগে। তো ওখানে আমাদের কোন্নগরের একজন ভদ্রলোক, তো উনি হিমাচল প্রদেশের একটা জায়গা, আমি নাম বলছি না, সেই জায়গায় প্রচুর মানুষজন যান। আর একটু অফবিট জায়গা, হিমাচল প্রদেশের মানুষ যে জায়গাগুলোতে বেড়াতে যান, সিমলা, মানালি বা এই সমস্ত জায়গাগুলো, এই জায়গাগুলো থেকে একটু অফবিট জায়গা, যেখানে মানুষ ইদানিংকালে খুব ভীষণভাবে যাচ্ছেন। তো সেই রকম একটা অফবিট জায়গা, যেখানেতে প্রচুর আপেল বাগান ছিল, প্রচুর আপেল বাগান। তো সেই আপেল বাগানের মানে কিছুটার মধ্যেই একটা হোটেল, অনেক পুরনো হোটেল, বেশ কিছু পুরনো হোটেল। সেই হোটেলটা কোন্নগরের এক ভদ্রলোক কিনে নেন পুরোটা। কিনে নিয়ে উনি নতুন করে আবার সেট আপ করে সেটাকে চালু করেন। তো ওনার অন্যান্য ব্যবসা ছিল আরও, এবং নর্থ বেঙ্গলে ওনার অনেকগুলো হোমস্টে রয়েছে, হোটেলও রয়েছে দার্জিলিংয়ে। তো সেরকম ওনার ব্যবসা যেহেতু হোটেল রিলেটেড, তো ওখানে ওই জায়গায় উনি অফবিট জায়গাটায় উনি হোটেলটা কিনে নেন। ওনার খুব পছন্দ হয়, লোকেশনটা খুব পছন্দ হয়, ভীষণ পছন্দ হয়, এবং প্রচুর গাছ রয়েছে ওই এলাকায়, এবং হোটেলটার লোকেশনটা অত্যন্ত সুন্দর, দারুণ সুন্দর জায়গায়।
জাস্ট 1 মিনিট সময় নেব, একটা অ্যানাউন্সমেন্ট আছে। আমরা অলরেডি আপনাদের জানিয়েছি আমাদের যে পাহাড়ে গিয়ে ভৌতিক পডকাস্ট করার কথা ছিল তার ডেটটা একটু পিছিয়েছে, তার কারণটাও আমরা জানিয়েছি। আজকে ফাইনালি সেই ডেটটা আমরা আপনাদের জানাবো। আমরা যাচ্ছি আগামী মাসের 19 তারিখ, 19শে জুন রাত্রিবেলা আমরা চাপছি ট্রেনে। 20-21 আমরা থাকছি পাহাড়ে অর্থাৎ কালিম্পংয়ের ঋষভ এবং কাফেরগাঁওতে। 22 তারিখ আমরা ঠিক সাইট সিন করতে করতে নিচে নেমে আসব এবং 22 তারিখ রাত্রিবেলা আমরা এসি বাসে করে ফিরবো। এই হচ্ছে আমাদের শিডিউল। পাহাড়ে গিয়ে মজা হবে, পডকাস্ট তো হবেই, সাথে থাকছে অরিত্র বেরা এবং দেবদীপ মিত্র। বিভিন্ন ইভেন্টও আছে, প্লাস সাইট সিন তো আছেই। তবে একটা খুশির খবর আছে, যেহেতু এবার আমরা ট্রেনে যাচ্ছি, আমাদের যে প্যাকেজের প্রাইস আগেরবার ছিল সেটা অনেকটা কমে এসছে। আর হ্যাঁ, অবশ্যই এসি ট্রেনে আমরা যাচ্ছি এবং এসি বাসে ফিরছি। যারা আমাদের সাথে যাচ্ছেন, অলরেডি বুক করেছেন, তাদেরকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি, কারণ তারা যেভাবে আমাদের সাপোর্ট করলেন এই ডেটটা হঠাৎ করে পেছলো তার জন্য। এবং যাদের মনে হচ্ছিল যে ওই ডেটে হচ্ছে না, তাদের জন্য সুখবর, আপনারা এবার চাইলে বুক করতে পারেন। নিচে নাম্বার তো যাচ্ছেই, ইনকোয়ারি করুন এবং বুক করে নিন আপনার সিটটা, কারণ এরকম এক্সপিরিয়েন্স আমার মনে হয় না আপনাদের আর কোথাও হবে। চলুন এবার পডকাস্টে ফেরা যাক। তো উনি ওখানে বেড়াতেই গিয়েছিলেন, গিয়ে ওখানে পছন্দ হয় ওই জায়গাটা, উনি খোঁজ করছিলেন, যেহেতু ওই ব্যবসার মানুষ উনি, অর্থাৎ ওনার ওই হোটেল ব্যবসায়ী তো রয়েছে, তো সেই জন্য ওনার পছন্দ হয় ভীষণ, জায়গাটা পছন্দ হয়। উনি খোঁজ খবর করেন, কিনে একজন ওনাকে খবর দেয় যে এইরকম একটা জায়গায় হোটেল আছে, এটা বিক্রি হতে পারে বা বিক্রি হবে আর কি। তো উনি সেটা কথাবার্তা বলে হোটেলটা উনি কিনে নেন। উনি কিনে নিয়ে উনি প্রমোশন করিয়ে সুন্দর করে সাজিয়ে প্রমোশন করিয়ে মানুষজন আসতে শুরু করে, সবই ঠিকঠাক চলছিল। ওই হোটেলেতে যেটা হলো, প্রথমবার যেটা সমস্যা হলো, আস্তে আস্তে হঠাৎ করেই প্রথম 2-3 মাস খুব ভালো চলছিল, মানে প্রমোশন অনুযায়ী যা যা মানুষজন আসার কথা, বুকিং হওয়া, সেগুলো সুন্দরভাবে বুকিং হচ্ছিল। কিন্তু তারপরে হঠাৎ করে ওখানে বুকিং বন্ধ হতে শুরু করে, মানে আর সেরকম বুকিং হতো না খুব একটা, মানুষজন আর কেউ যেত না। এবার ওখানে যারা কাজ করতো তারাও, মানে আমাদের এই মেদিনীপুর থেকে লোকজন নিয়ে গিয়ে ওরা ওখানে বাঙালি খাবার প্রোভাইড করতো হোটেলে। এটা একটা ওদের প্লাস পয়েন্ট ছিল, যে কারণে মানুষজন খুব যেতে শুরু করেছিল। কারণ হচ্ছে এই সমস্ত জায়গায় একটু বাইরে গেলে আমরা সবসময় চাই কি একটু বাঙালি খাবার হবে, একটু বাড়ির মতো খাবার দাবার হবে। সেই জন্য না উনি ওই মেদিনীপুর থেকে কিছু মানুষজনকে নিয়ে গিয়ে ওখানে কাজে রেখেছিলেন এবং তারা ওখানে কাজ করতো আর কি, রান্না করতো, খাবার দাবার করতো। এবং যেহেতু বাঙালি খাবার পেতো, মানুষ একটা আলাদাই একটা ওটার প্রতি দুর্বলতা ছিল। হঠাৎ করে সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, সমস্ত বুকিং বন্ধ হয়ে যায়, আর কোনো রকম বুকিং সেইভাবে হচ্ছিলই না। প্লাস 1-1.5 মাস কোনো বুকিংই নেই, কোনো বুকিংয়ের ফোনই নেই ওখানে ওনার হোটেলে, কোনো রকম কোনো বুকিংয়ের ফোন নেই। কিন্তু উনি মাঝে মধ্যেই উনি ওখানে যেতেন, গিয়ে ওখানে থাকতেন। আর ওনারই মানে কি ওনারই সম্পর্কে ভাই ওই হিমাচল প্রদেশেরই এক জায়গায় উনি ওই হাইওয়ে এতে মানে উনি চাকরি করতেন। তো উনি ওখানে মাঝে মধ্যে যেতেন, ওই এলাকায় মানে কোনো কাজে গেলে উনি ওখানে হোটেলে থেকে যেতেন। তো এমন হলো, মানে একবার ঘটনাটা আমি তোমাকে বলি, এমন হলো হঠাৎ করে বুকিং বেশ কিছুদিন বন্ধ, অথচ পিক সিজন, ওনার হোটেলে কোনো বুকিং নেই, কোনো রকম বুকিং নেই। এবার ওখানে একজনকে, মানে যেহেতু 3-4জন স্টাফ ছিল মেদিনীপুরে, যেহেতু কোনো বুকিং নেই, সবাইকে ছুটি দিয়ে দিয়েছে। একজন ওখানে কন্টিনিউ থাকতো, যদি কোনো রকম হঠাৎ করে বুকিং হয় তাহলে তো দুম করে তাকে তো আর মেদিনীপুর থেকে হিমাচল প্রদেশ ট্রেনে নেওয়া সম্ভব নয়, তাড়াতাড়ি করে যাওয়াও সম্ভব নয়, ট্রেনে কিছু হলেও 30 ঘন্টা লাগবে, তো সেখানে একটা রেডি হয়ে যাওয়ারও একটা ব্যাপার থাকে। সেজন্য একজনকে ওখানে স্টে করে দিত, একজন ওখানে থাকতেন, একজন বয়স্ক একজন মানুষ, উনি ওখানে থাকতেন, মেদিনীপুরেই বাড়ি। তো উনি ওই ঘরঝোর ঠিকঠাক পরিষ্কার করা এইসবগুলো করতেন, আর নিজে রান্না করে নিজে খেতেন। আর ওই যিনি মালিক, মানে অর্থাৎ কোন্নগরে যিনি ভদ্রলোক আর কি, যিনি মালিক, ওনার নাম হচ্ছে সৌরভ। তো সৌরভের ভাই ওখানেতে গেলে মাঝে মধ্যে থাকতো। তো এরকম সৌরভের ভাই একবার ওরকম ওখানে যাবে বলে গেছে, ওখানে রাত্রে গেছে। আর ওর একটা খুব পছন্দের ঘর ছিল, সৌরভের ভাইয়ের পছন্দ, এবং ওটা সৌরভের পছন্দ, এটা যে যেত একটা খুব ডিম্যান্ড ছিল ওই ঘরটা, ভীষণ পরিমাণে ওটার দাম ছিল, কারণ ওর ভিউটা এত সুন্দর ছিল যে সবাই ওই ঘরটা থাকার জন্য করতো আর কি। তো ও সৌরভের ভাই গেলে ওই ঘরটাতেই থাকতো, কিন্তু ওই ঘরটা খুব একটা ইউজ হয়নি ওর আগে। মানে যখন সৌরভ হোটেলটা কেনে তখন কিন্তু খুব একটা
ইউজড হয়নি ঘরটা, খুব বন্ধই থাকতো। ও যখন কেনে তখন ঘরটা পুরো বন্ধ অবস্থায় পড়েছিল, পরিষ্কার করেছে। সৌরভের তখনই ডাউট হয়েছিল যে ওই ঘরটা এত সুন্দর একটা ঘর, সেখানেতে ঘরটা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে, বা কেউ ইউজ করে না, বা ভাড়াও হতো না এর আগে। এটা তো অন্যান্য ঘর বন্ধ থাকলে সেটা একটা নর্মাল, সেটা দেখে বোঝা যাচ্ছে যে লাস্টে যখন বন্ধ হয়ে যায় হোটেলটি, যখন এর আগে যিনি মালিক চালাতেন, তখন সেটা বন্ধ হয়ে যাওয়া সত্ত্বেও সেটা বোঝা যাচ্ছে যে অতটাও ধুলোবালি পড়া নয় বা কিন্তু এই ঘরটা যেন অত্যাধিক পুরো মানে বদ্ধ হয়ে গেছে আর কি, বন্ধ হয়ে গেছে, মানে বেশি অনেক দিন খোলাই হয়নি এরকম ব্যাপার। তো সেই ঘরটাকে পরিষ্কার করে ওরা ইউজ করতো ভীষণভাবে, সৌরভ গেলেও ওখানে থাকতো। এবার হঠাৎ করে একদিন যখন ওই সৌরভের ভাই ওখানে গিয়ে থেকেছে রাত্রিবেলা, সৌরভ একটা অভ্যাস ছিল সৌরভ ভাইয়ের, যে ওর রাত্রিবেলা মানে কোনো রকম জিরো ল্যাম্প বা নাইট ল্যাম্প জ্বালিয়ে শোয়ার কোনো অভ্যেস ছিল না। ওর একটাই অভ্যেস ছিল ঘর অন্ধকার করে শোবে, ওর নালে ঘুমাবে না, পুরো ঘরটা না অন্ধকার করে দিলে ওর ঘুম হতো না, একটুও ঘুম হতো না। ও সেরকমভাবে যথারীতি সব আলো নিভিয়ে দিয়ে, আলো বন্ধ করে দিয়ে শুয়ে আছে। আর ওই রুম থেকে পাশে একটি মানে পোস্ট আছে, যে পোস্টে একটা টিউব লাইট রয়েছে, টিউব লাইটের আলোটা ওর জানলা থেকে ওর ঘরের মধ্যে একটা আভা সৃষ্টি করে রেখেছে, মানে জাস্ট আলো বোঝা যাচ্ছে। ও শুয়ে পড়েছে। সৌরভ ভাই বলছে যে কিছুক্ষণ ঘুমটা আসবে এরকম অবস্থায় হঠাৎ করে ওর ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখছে ঘরের মধ্যে তো পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। বাইরের দিকে ওই যে টিউব লাইটটা যে জায়গায় ছিল, টিউব লাইটের দিকে তাকিয়ে যেন কেউ একজন ওখান থেকে সরে গেল। ধরো ঘুমোচ্ছি, ঘুম থেকে চোখ খুলে তাকালে মনে হয় ওখান থেকে কেউ একজন পাস হয়ে গেল। প্রথমবার ও সেটাকে নর্মাল ভেবেছে, স্বাভাবিক যে কেউ সেটাকে নর্মালি ভাববে, কারণ ওটা মনের ভুল হতে পারে, একা রয়েছে এরকম হোটেলে আসেই, নিচে ওই কেয়ারটেকার ভদ্রলোক রয়েছে, হতে পারে একটা ভয়ের ব্যাপার তৈরি হতে পারে, মনের ভুল হতে পারে, ঘুমের ঘোরে সে দেখেছে হতে পারে। ঘুমিয়ে পড়েছে আবার কিছুক্ষণ পর ঘুম ভেঙে গেছে। এইবার ওর যেন ফিল হচ্ছে যেন কেউ ওকে ঘুমটা ভাঙিয়ে দিচ্ছে, এবারে মনে হচ্ছে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর আবার ওই টিউবলাইটের দিকেও তাকিয়েই শুয়ে আছে, পুরোপুরি। কিছুক্ষণ পর হঠাৎ করে টিউবলাইটটা বলছে বন্ধ হয়ে গেল, মানে কারেন্ট চলে যাওয়ার মতো যেমন হয়, কারেন্ট লোডশেডিং হলে যেমন হয় সেরকম টিউবলাইটটা বন্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে আবার দুম করে টিউবলাইটটা জ্বলে গেছে, মানে জাস্ট বন্ধ হয়েছে, আবার কিছুক্ষণ পরেই ভেবেছে কারেন্ট গেছে, তারপরে জ্বলে গেছে হঠাৎ করে। তো কয়েক সেকেন্ডের মধ্যে জ্বলে ওটাকে ও নর্মালি ভেবেছে যে কোনো কারণে কারেন্ট চলে গেছে। আর ও তো ঘর আলো অন্ধকার করে শোয়ে, ও তো বোঝার কোনো এই নেই যে আদেও কারেন্ট গেছে কি নেই। আর ওখানে তো পাহাড়ে তো পাখা চলার ব্যাপার নেই যে পাখা বন্ধ হয়ে গেলে বুঝতে পারবে, বা এসি চললে এসি বন্ধ হয়ে গেছে, সেরকম বোঝার নেই, বুঝতেই পারিনি যে ওর কারেন্টটা গেছেও কি না দেও। কিছুক্ষণ পর আবার টিউবলাইটটা জ্বলে উঠেছে, ও আবার যথারীতি আবার এসে নর্মাল হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। 3 নম্বর বার ও যখন আবার ঘুম ভেঙে গেছে, এইবার ওর বলছে ওর ফিলিংস হচ্ছে কেউ ওকে মানে পাশ ফিরে শুয়ে রয়েছে, কেউ এরকম হাত ধরে কেউ নাড়ালে যেমন হয় সেরকম কেউ ওকে নাড়াচ্ছে ধাক্কা দিয়ে। ও তখন ঘুম ভেঙে গেছে পুরোপুরি, যেন কেউ ধাক্কা দিয়ে ডেকে দেয়া, উঠে পড়েছে। উঠে এবার টিউবলাইটের দিকে তাকানো যা, আর সঙ্গে সঙ্গে টিউবলাইটটা মানে ঠিক আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, যাকে বলে আস্তে আস্তে টিউবলাইটটা বন্ধ হয়ে গেল। ও না এটাতে একটু ভয় পেয়ে গেছে, যে যতবার আমি ঘুম থেকে উঠছি ততবারই ওই টিউবলাইট বন্ধ হয়ে যাচ্ছে। প্রথমবার একজন মনে হলো কেউ সরে গেল ওখান থেকে। ও তখন ঘরের লাইটটা জ্বালিয়ে দিয়েছে, বিছানার পাশেই মানে ওই এর পাশে সুইচ হাতটা বাড়িয়ে জ্বালিয়ে দিয়েছে। লাইটটা যখনই জ্বালিয়েছে ওর ঘরের মধ্যে থেকে ওর ওই মানে যেদিকে লাইট মানে ডান দিকে ওর হাতের কাছে সুইচটা ছিল, ও তখন ফিল করছে যে বিছানার মিডিলে, বিছানার এই সাইড দিয়ে ডান দিক থেকে বাঁ দিকে কেউ একজন চলে গেল। আচ্ছা, এই ঠিক রাউন্ড মেয়ের দিকে বাঁ দিকে চলে এলো কেউ। ও ডান দিকে এইভাবে আলোটা সুইচটা দিচ্ছে, দিয়ে তাকিয়ে দেখছে একজন কেউ এদিকে চলে এলো, একটা অবয়ব বুঝতে পেরেছে, অবয়ব। যখন বাঁ দিকে তাকিয়েছে তখন মনে হয় কেউ বাঁ দিক থেকে ডান দিকে চলে, মানে জিনিসটা মুভমেন্ট হচ্ছে পুরো ব্যাপারটা। ভয় পেয়ে গেছে ভীষণভাবে, ভয় পেয়ে না চেঁচিয়ে উঠেছে জোরে ভীষণভাবে। মানে ওই রকম কারোর সঙ্গে ওরকম একটা হোটেলেতে ওই রকম ঘটনা করছে যে বাঁ দিক থেকে তাকাচ্ছে তখন এদিকে চলে আসছে, ওর ডান দিক বাঁ দিক করছে। ও ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে ভীষণ জোরে চিৎকার করাও যা, সঙ্গে সঙ্গে পুরো ঘরের ও আলোটাও নিভে যাওয়ার, পুরো ঘরে আলো নিভে গেছে। আর ও হাত তখন ওর ফোনটা খুঁজছে, মোবাইল ফোনটাকে খুঁজে পাচ্ছে না চারিদিকে, হাতে বিছানার এদিক ওদিক করছে। ফোনটাকে হাতে করে খুলে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে ও দরজা খুলে বাইরে বেরিয়ে ছুটতে আরম্ভ করেছে
করিডর দিয়ে নিচে সিঁড়ি দিয়ে নেমে ততক্ষণে মেদিনীপুরে ভদ্রলোক নিচে ছিলেন, অতটাও সাউন্ড শুনতে পাননি, ওপরে ছিল রুম, শুনতে পাননি। কিছুক্ষণ পর ও ঘুমটা ভেঙে যেতে চেঁচাতে যেতে মানে চিৎকার করতে করতে নামছে, ও বেরিয়ে পড়েছে। বলছে দাদা কী হলো হঠাৎ করে, মানে আপনি এরকম করছেন? বলছে এরকম ব্যাপার, ঘরের মধ্যে এরকম হচ্ছে, তুমি কিছু জানো না? এরকম ওখানে ভূতফুত আছে নাকি ঘরের মধ্যে, এরকম আমার সঙ্গে এরকম হচ্ছিল। তো মেদিনীপুরে না না দাদা কিছু নয়, ও ওরকম হয় ওখানে, ও তো আপনার মনের ভুল, একা আছেন, চলো আপনি আমার ঘরে চলে আসুন, এখানে নিচে এই ঘরেতে আমি আপনার চোখে শুয়ে পড়ছি, একটা ঘর খুলে দিচ্ছি। বলছি তাই চলো, মানে শুয়ে পড়ো, বলো আমার চার্জারটা নিয়ে আসি, চলো একসঙ্গে যাই ওপরে। বলে দুজনে গিয়ে মোবাইল চার্জার ওপর থেকে নিয়ে চলে এসেছে। এসে নিচে একটা রুম খুলে দিয়েছে ওই মেদিনীপুরে ভদ্রলোক কেয়ারটেকার, খুলে দিয়েছে, দিয়ে ঢুকে পড়েছে দুজনে, দিয়ে শুয়ে পড়েছে, নর্মাল কোনো অসুবিধাই হয়নি। পরের দিন ওর কাজে চলে গেছে। কাজ থেকে ফিরেছে, সন্ধে হয়েছে, কাজ থেকে ফিরে ওকে বলেছিল সন্ধেবেলা, আর ঠান্ডা, একটু হালকা বৃষ্টিও শুরু হয়েছে সন্ধ্যের পর, শীত মানে ভালো রকম ঠান্ডা, আর ওদিকে বৃষ্টি হলে খুব ঠান্ডাটা জমে যায় ভীষণ, যত না ঠান্ডা এমনি নর্মাল থাকে, বৃষ্টি হওয়ার পর ঠান্ডাটা কিন্তু ভীষণভাবে জমে, এটা সবাই জানো। তো সেই সময় সন্ধ্যেবেলাও ফিরেছে, ওকে বলেছে দাদা তাহলে চা করে দিই? বলছে হ্যাঁ চা কর, একটু কিছু খাওয়া, খিদে পাচ্ছে। বলছে পেঁয়াজি ভাজি, তাই বলে ওকে চার পেঁয়াজি। ওরা রুমে এসে ফ্রেশ হয়নি, ও রুমেতে ওই জামাকাপড় পরেই বসে ফোন দেখছে আর কি। তো হঠাৎ করেই ওর পেঁয়াজি আর চা ওকে দিয়ে চলে গেছে। এবার ও যখন বলছে তুই চা নিয়ে চলে এলি, দাঁড়া আমি তাহলে একটু ফ্রেশ হয়ে নিই। বলছে তাহলে আমি যাই, রাত্রের খাবার রান্না করতে। হ্যাঁ বলতে তুই চলে যা, দরজাটা বন্ধ করে দিয়ে যা। বললো দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে নিচের রুমে, কিন্তু এটা হচ্ছে নিচের রুমে, দরজা বন্ধ করতে চলে যায়। ও এইবার হঠাৎ করে এবার বাথরুমে গেছে, বাথরুমে যাওয়ার পর বাথরুমে ফ্রেশ হয়ে এসছে, ততক্ষণে চাটা তো ঠান্ডা হয়ে গেছে। ও তখন পেঁয়াজিটা মুখে দিয়ে চাটা খেতে গেছে, তখন চা ঠান্ডা হয়ে গেছে। তখন ও আবার ডাক ডেকেছে ওকে, যে চাটা ঠান্ডা হয়ে গেছে, তুই দিয়ে আমার ভুল হয়ে গেছে, আমারই খেয়ে যাওয়া উচিত ছিল, তুই আর একটু চাটা গরম করে দে। ঠিক আছে বলে আমি নতুন করে বানিয়ে দিচ্ছি তোমাকে চা, বলে তুমি পেঁয়াজিগুলো খাও, ততক্ষণ আমি তোমাকে চা দিয়ে দিচ্ছি। ও পেঁয়াজিগুলো পুরো খেয়ে নিয়েছে, চা এসে গেছে, চাটাও খেয়ে ওর একটি অফিসের ফাইল, একটি ব্যাগ ওই ওপরের যে রুম সেই রুমেতে পড়েছিল, 2 নম্বর রুমটার নাম্বার হচ্ছে 2, আমার এখনও মনে আছে, 2 নম্বর রুমেতেই রাখা আছে। তখন ও রান্না করতে চলে গেছে ভদ্রলোক। তখন সৌরভের ভাই ভাবছে যে মানে যাবো ওপরে গিয়ে তাহলে ব্যাগটাকে নিয়ে আসবো, ভয়ও লাগছে, আগের দিনে এরকম হয়েছে। তখন ও যাই কী আর হবে, এখন সন্ধ্যাবেলা, এখন তো রয়েছে, রাত্রির তো নয়, নিয়ে আসি, যাবো আর তো চলে আসবো, আমি তো থাকছি না। ও এবার ব্যাগ নেবে বলে ওপরে উঠে দরজা খুলে লাইটটা জ্বালিয়েছে, দরজার লাইট জ্বালিয়ে এবার ব্যাগটা ওর সেই ডান দিকে রাখা ছিল, ব্যাগটা মাথার পাশে ডান দিকে মানে ওয়ার্ড্রপ রয়েছে, ওর মধ্যেই ব্যাগটা রাখা ছিল। ও গিয়ে ওয়ার্ড্রপটা খুলেই ও যেটা দেখেছে জাস্ট আঁতকে ওঠার মতো জিনিস। ওয়ার্ড্রপটা খুলেছে, ব্যাগ রাখা রয়েছে, পাশে দেখছে 1 থালা পেঁয়াজি। আচ্ছা, 1 থালা পেঁয়াজি, ঠিক সেম প্লেট, সেম মানে কোয়ান্টিটি যেমন ওকে ও খেতে দিয়েছিল। তালাটাও নিজে খুলেছে, চাবিটাও নিজে খুলেছে, চাবিটা খুলে নিজে ওখানে নিজে ঢুকে দেখছে ওরকম 1 থালা পেঁয়াজি ওর মধ্যে রাখা ওরকমভাবে। ওর তখন তো আত্মারাম খাঁচা ছাড়া মজার মতো কথা, যে কারুর হবে ওরকম একটা ঘটনা। ও সঙ্গে সঙ্গে ব্যাগটাকে নিয়ে, তাও সাহস ধরেছে কতটা দেখো, ব্যাগটা ওখান থেকে নিয়ে সোজা লাইটটা বন্ধ করেছে, ঘর বন্ধ করেনি, আর ও সোজা বেরিয়ে চলে এসেছে। ও তখন ভাবছে যে আমি মানে, ও এটাও বলছে যে আমি ছুটবো, যে সেই শক্তিটা না পাচ্ছিলাম না, ছোটার শক্তিটাই পাচ্ছিলাম না। বেরিয়ে চলে এসে সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে গেছে, ব্যাগটা নিয়ে সোজা রান্নাঘরে চলে গেছে। গিয়ে ওকে বলছে দাদা ওখানেতে ভাই আমরা এতে ছিলাম, ওই যে রুমেতে ওখানে গিয়েছিলাম না, কি বলছো নিজেই জানে না, যে রান্না করছে বলতে তুমি কি বলছো, কি বলতে চাইছে ভালো করে বলো। একবার বলছে যেখানে ছিলাম ওখানে, বলছে একবার ওখানে বসেছিলাম, এইসব মানে অদ্ভুত রকমের কথাবার্তা বলতে শুরু করেছে, ভয় একটা কেমন হয়ে গেছে। তখন বলছে তুমি বসো, দাঁড়াও, তুমি বসো, একটু জল খাও, কী হয়েছে আমাকে বলো, তুমি কি ওপরে গিয়েছিলে? বলছে হ্যাঁ আমি ওপরে গিয়েছিলাম, গিয়ে দেখছি যে তুই পেঁয়াজিটা যেটা দিয়ে এলি ওই প্লেট ওখানেও রয়েছে, 1 প্লেট পেঁয়াজি ওখানে। বলছে 1 প্লেট পেঁয়াজি ওখানে মানে আমি তো 2 প্লেট ভেজেছিলাম। দেখি তো বলে ওর যে ওই খাবার রাখার যে জায়গা, সেখানে ওই মানে গরম যে রাখার জন্য যে হটপট, ওর মধ্যে পেঁয়াজিগুলো রেখেছিল গরম রাখার জন্য, যাতে ও পরে চায় বা ও খাবে নিজে যে রান্না করছিল,
খুলে দেখছে ওর মধ্যে একটা পেঁয়াজিও নেই। ওই পেঁয়াজি প্লেটে করে সাজানো ওই ওপরতলা 2 নম্বর ঘরেতে ওয়ার্ড্রবের মধ্যে। এর কি যুক্তি হতে পারে? কোনো রকম কোনো কেউ যুক্তি দিয়ে এই করতে পারবে না। ও তখন তাকে বুঝতে পারে যে কিছু একটা ব্যাপার হচ্ছে। তখন ওই মেদিনীপুরের ভদ্রলোক কিন্তু ওকে ক্লিয়ারলি কিছু বলেনি। এবার রাত্রিবেলা ওরা খাবার দাবার খেয়ে শুয়ে পড়েছে, একসঙ্গে নিচে শুয়ে পড়েছে। আর শোবার আগেও একটু কাজ টাজ ছিল, কাজ করতে করতে একটু রাত হয়ে গেছে। কাজটা মিটিয়ে ফাইলের কিছু কাজ ছিল, কাজ করতে করতে একটু রাত হয়ে গেছে। শুয়েছে দুজনে শুয়েছে রাত্রিবেলা। এবার ওর বাথরুম পেয়েছে হঠাৎ করে। সচরাচর ওই সৌরভের যে ভাই, ওর কিন্তু খুব একটা বাথরুম রাত্রিবেলা ওঠে না। ঘরটার অন্ধকার করে ঘুমোয়, ও খুব একটা ওঠে না, এক ঘুমে সকাল, সারাদিন পরিশ্রম করে ঘুমিয়ে পড়ে। ও হঠাৎ করে বাথরুম পেয়েছে, বাথরুমে যাবে বলে বেরিয়েছে, মানে বিছানা থেকে নেমেছে, বিছানা থেকে, আর হোটেলের তো রুমের মধ্যেই ওয়াশরুম, ঢুকেছে ওয়াশরুমের মধ্যে। ওয়াশরুমে যখন ঢুকেছে কিছু বুঝতে পারেনি নর্মাল, কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে ও মানে ওয়াশরুমের মধ্যে ও কারোর একটা উপস্থিতি বুঝতে পারছে, যে ও ছাড়া ওখানে একজন কেউ আছে। আর একটা অদ্ভুত রকমের, মানে কি বলবো, মানে ধূপ যখন পুড়ে গিয়ে শেষ হয়ে যায়, একদম গন্ধটা নেই, কিন্তু একটা পোড়া গন্ধ যেটাকে বলে, ধূপ পোড়ার, কাঠি পোড়ার যে গন্ধটা, ধূপের কাঠি যখন পড়ে সেই সময়ের যে গন্ধ, সেরকম একটা পোড়া টাইপের গন্ধ, মানে জঞ্জাল পোড়ানোর গন্ধ টাইপের একটা এরকম গন্ধ আর কি, বুনো গন্ধ যেটাকে বলে, বনপালা পোড়ানোর গন্ধ, সেই টাইপের একটা হালকা গন্ধ বাথরুমের মধ্যে পাচ্ছে, যেটা ওখানে আসার কোনো সম্ভাবনাই নেই, মানে কোনো উৎসই নেই ওখানে ওইভাবে আসার। তখন ও ওয়াশরুম ইউজ করে বেরিয়ে পড়েছে, বেরিয়ে আবার যথারীতি শুয়ে পড়েছে। এইবার ও তো আলো জ্বালিয়ে রেখেছে, ভয় পাচ্ছে, লাইট জ্বালিয়ে রেখেছে, আর লাইট জ্বালানোর ফলে ওর ঘুমও হচ্ছে না, ঘুমোতেও পাচ্ছে না, ঘুমও আসছে না, সেইভাবে জেগেই আছে। জেগে জেগে ওপরে শুনতে পাচ্ছে যে ওপরের ওই যে 2 নম্বর রুমের ওখানেতে কিছু ওপরে ছোঁড়াছুঁড়ির আওয়াজ হচ্ছে। আচ্ছা, কেউ কিছু ছুঁড়ে ফেলছে, এদিক ওদিক করছে, এরকম আওয়াজ পাচ্ছে। তখন ও পাশে যে মেদিনীপুরে যিনি কেয়ারটেকার ভদ্রলোক ছিল, ওকে ডাকছে, ওই ওঠো একবার। প্রথম উঠে বসে পড়ছে। দাদা কী হলো? বলছে শুনতে পাচ্ছ কিছু? বলছে তো রোজেরই হয়। বলছে রোজের হয় মানে? তখন ওকে চেপে ধরেছে, রোজের হয় মানে কি, তুমি কী বলছো? তখন ওর জোরের মুখে পড়ে, যেহেতু জোরালোভাবে জিজ্ঞাসা করছিল, তখন বলে, দাদা ওই ঘরটা কিছু একটা গণ্ডগোল আছে, আমি তো এখানে একা থাকি, আমি এরকম প্রতিদিন রাত্রিবেলা ওখানে কারোর উপস্থিতি টের পাই, কেউ কিছু ছোঁড়াছুঁড়ি করতে যায়, কিছু ছোঁড়াছুঁড়ি করে ওখানে, সকালবেলা গিয়ে যদি যাই সেখানে গিয়ে দেখি কিচ্ছু নেই, অথচ ওই রুমের মধ্যে কোনো চেয়ার টেবিলই নেই, মানে চেয়ার ছোঁড়া, টেবিল ছোঁড়ার আওয়াজ হয় ওপরের মধ্যে, রুমের মধ্যে। তাহলে তো ভাঙচুর হয়ে যেত ওই ঘরের মধ্যে, অত সুন্দর সুন্দর সাজানো, যদি সত্যি সত্যিই কিছু ছোঁড়া হতো তাহলে তো সব ভেঙে যেত, ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকতো, কিচ্ছু নেই। বলছে এরকম সকালে যখন পরিষ্কার করার জন্য যাই বা 1-2 দিন অন্তর যাই, কিচ্ছু কিন্তু দেখতে পাই না ওখানে, ঘরের মধ্যে চেয়ার টেবিলই নেই কোনো কিছু যে আওয়াজ হওয়ার মতো, এরকম প্রায় হয় ঘরের মধ্যে। বলছে তাহলে আমি যে গত পরশু দিন এসে ওই, মানে আমি যে সেখানে থাকি, তুমি যেগুলো বুঝতে পারো আমাকে তাহলে বলো না কেন ওগুলো? বলছে আপনি তো ওখানেই থাকতে চান, আপনি কী বলবো, বললে খারাপ হবে ব্যাপারটা, কী হবে না হবে, তো আপনি এবার এরকম করলেন বলে আপনাকে এরকম বলছি, তো এটা দিন দিন বাড়তেই থাকছে, আপনি একবার দাদাবাবুকে বলুন, স্যারকে বলুন যে এরকম এরকম হচ্ছে, প্লাস এরকম হোটেলে লোকজনও আসা কমে যাচ্ছে, কেন হচ্ছে এরকম, কোনো তো কিছু কারণ নেই, তাও তো কিছু ঠিক হচ্ছে না। বলো ঠিক আছে আমি দাদাকে বলবো। বলো ও আর ওখানে থাকতেই চাইছে না, যে কোনো রকমভাবে ওখান থেকে চলে গেলে বলে আর কাজ মিটে যাবে, চলে যাবে। ও পরদিন আর ওখানে আসেনি, ও গিয়ে ওর দাদাকে ফোন করেছে, মানে সৌরভকে ফোন করেছে, ফোন করে বলছে যে তোমার হোটেলে এরকম গণ্ডগোল চলছে, তুমি একবার ওই যে ভদ্রলোকের কথা বললেন, কি একটা করে নামটা আমার মনে নেই এই মুহূর্তে, তো ওকে একবার ফোন করো, ফোন করে তুমি ওর সঙ্গে জানো সব ব্যাপারটা, কারণ আমি নিজে ওখানে থেকে নানা রকমের প্রবলেম ফেস করেছি, আমার এরকম ঘটনা ঘটেছে ওখানে থেকে। বলছে তাই না, কীরকম? ও চমকে গেছে সৌরভ, বলছে কিন্তু আমি তো ওই রুমে 2-1 থেকে এসেছি, আমি তো কিছু বুঝতে পারিনি। বলছে তুমি একবার ওর সঙ্গে কথা বলে জানো ওখানে কি হচ্ছে, কারণ তোমার এমনি বুকিং বন্ধ হয়ে আছে, এত টাকা তুমি ইনভেস্ট করেছো সেখানে, আর ব্যবসায়ী মানুষ একদম কোনো কিছু ফেলে রাখবে না, সঙ্গে সঙ্গেই ও ফোন করেছে যে এরকম কি হয়েছে, এরকম ব্যাপার শুনছি, আমার ভাই বললো এরকম কিছু, বললো হ্যাঁ স্যার এরকম ব্যাপার, আমি তো এখানে একা যখন থাকি তখন ওই বিশেষ করে পার্টিকুলারলি 2 নম্বর রুমটাতে এরকম নানা রকমের কিন্তু প্রবলেম চলে, কিছু ছোঁড়াছুড়ির আওয়াজ হয়, কিছু কেউ হেঁটে চলার আওয়াজ হয়, কেন মনে হচ্ছে কেউ ঝগড়া করছে এরকম মনে হয়,
সাউন্ড নেই, কিন্তু মনে হবে যেন কেউ ঝগড়া করছে ভেতরে, এরকম অদ্ভুত রকমের ফিলিংস আমি পাই। বলে ঠিক আছে আমি আসছি। বলে ভদ্রলোক 3-4 দিন পরে উনি মানে সৌরভ ওখানে পৌঁছে যায়, হোটেলে পৌঁছে যায়। পৌঁছে গিয়ে ওর সঙ্গে কথাবার্তা বলে সামনাসামনি যে কী হচ্ছে, চল একবার দেখি ওখানে। তো ওরা দুজনে যায় ওখানে 2 নম্বর রুমটাতে, গিয়ে দেখে যে পুরো নর্মাল, কোনো কিছু অবস্থা নেই। তখন ও বলে তুই এক কাজ কর, বন্ধ করে দিই সব, পুরো লক, পুরো হোটেল বন্ধ কর, তোকে এখন ছুটি দিচ্ছি, তুই চলে যা, আমি দেখছি, বাড়ি গিয়ে চিন্তা ভাবনা করি, কারণ এখানে শুধু শুধু বসে থাকার কোনো মানে হয় না, সব বন্ধ কর, বন্ধ করে চল। ও সব বন্ধ করে ওদের যে সমস্ত হোটেল ইউনিয়ন রয়েছে যাদের তাদেরকে জানিয়ে ও বন্ধ করে দিয়ে চলে এসেছে হোটেলে, যে এখানে এসে বাড়ির সঙ্গে সবার সঙ্গে আলোচনা করে কি করা যায় সেখানে করে ভাবতে হবে। তো বাড়ি চলে এসেছে, ওনার সৌরভের ওয়াইফের সঙ্গে কথাবার্তা বলেছে, সৌরভের ওয়াইফ, বাবা মা, পাড়ার যারা ওর খুব শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে, যাদের সঙ্গে পরিচিত যারা, তাদের সঙ্গে সমস্ত কিছু কথাবার্তা আলোচনা করে সবাই বলেন যে ওখানে একটা শান্তি সস্তায়ন বা একটা পুজো পাঠ করার কিছু আয়োজন করো ওখানে, যেহেতু নতুন নিয়েছো তারপর থেকে তো সেইভাবে পুজো পাঠ কিছু তো হয়নি, আর ওখানে তো ব্রাহ্মণ মানে সেইভাবে আমাদের এখানকার মতো তো ওই পুজো পাঠ কিছু হয়নি, মানে একটা জাস্ট ছোটোখাটো করে পুজো করে হয়েছে। এখান থেকে পুরোহিত নিয়ে গিয়ে ওখানে একটা সুন্দর করে শান্তি সস্তায়ন যজ্ঞ ওখানে একটা করো, মানে ঠিকঠাক করে সুন্দর করে, যাতে মানে শান্তি হয় বাস্তুটা, সেই জন্য ওকে কেউ একজন বলে, ওদের পুরোহিতই বলে আর কি। তো বলে ঠিক আছে, কিছু করার নেই, ওটা তো অপশান, ওটাই তো করতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই, ওই রকম প্রবলেম হচ্ছে কী করবে, কিছু করার নেই। তখন নিজের সবাইকে ওই পুরোহিতকে বলে, প্রায় 7-8 জন পুরোহিত, তার একটা টিম পুরো ওখানে যায়, ট্রেনে করে এই সব টিকিট ফিকিট সব কেটে দেয়। মেদিনীপুরে যে কজন ওদের 4 জন স্টাফ ছিল, 4-5 জন মধ্যে সম্ভবত স্টাফ ছিল, প্রত্যেককে ডাক করা, সবাই যায় যখন আয়োজন করতে হবে এরকম পুজো পাঠ হবে, ওদেরকে একদিন আগে পাঠিয়ে দেয় যে তোমরা পরিষ্কার করে রাখো, এতজন পুরোহিত যাবেন ওখানে, তাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট থাকবে, আর 2-1 দিন পরে আমরাও যাচ্ছি, ঠিক আছে। এবার একটা পুজোর ডেট দিয়ে দিয়েছে, ডেটের 3-4 দিন আগে সব পুরোহিতরা ওখানে চলে গেছে, পুরোহিতরা ওখানে যাবে, গিয়ে ওখানে কাজকর্মগুলো করবে আর কি। তো কাজকর্ম ওখানে ওরা পুরোহিত, তার আগে মেদিনীপুরের লোকজন পৌঁছে গেছে, ওখানে পরিষ্কার করে দিয়েছে, পুরোহিতগুলোও সব পৌঁছে গেছে। 2-1 দিন পরে সৌরভের ওয়াইফ, ওর বাবা মা, সৌরভের মেয়ে সব গেছে। আর সৌরভের মেয়ে ছোটো, ওর সঙ্গে সৌরভের 2-3 টেডি বিয়ার নিয়ে গেছে, টেডি বিয়ার সঙ্গে করে টেডি বিয়ার খেলবে বলে সঙ্গে করে নিয়ে গেছে আর কি। তো ওরা ওখানে পৌঁছে এবার যে পুরোহিতরা ওরা টর্দ সমস্ত কিছু মিলিয়ে এরা জিনিসপত্র সব নিয়ে গেছে ওখানে রেডি করে, একদম পুজো পাঠ হবে, শান্তি সস্তায়ন যোগ্য, এটা বিরাট ব্যাপার। ওখান থেকে যেটুকু জোগাড় করার সেটুকু জোগাড় করেছে, সমস্ত কিছু আয়োজন হয়েছে, যে ডেটে ওখানে যজ্ঞ হবে সেই ডেট ধার্য হয়ে গেছে ওখানে, সেই দিন পুজো শুরু হয়ে গেছে, সকাল থেকে পুজো পাঠ চলছে, একজন এক একটা ক্রিয়ায় ব্যস্ত, বিভিন্ন রকমের ক্রিয়া করতে হঠাৎ করে এবার যজ্ঞ হয়, যে শান্তি সস্তায়নের যে যজ্ঞ, সেই যজ্ঞ শেষ হয়ে গেছে, সমস্ত কিছু সব শেষ হয়ে গেছে, ব্রাহ্মণরাও পুজো শেষ করে উঠে পড়ার পর এবার সকলে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট তৈরি হয়েছে। এবার এরা তো রান্নাবান্না সব রেডি করে রেখেছিলো, মানে সবাই খাবে বলে, প্রত্যেকে খাবার খাবে, নিরামিষ সমস্ত কিছু আয়োজন হয়েছে। এবার সবাইকে খেতে দিচ্ছে, খাবার দাবারগুলো যখন মুখে দিচ্ছে সবাই, ওই লুচি হয়েছিল, লুচিগুলো গরম ভেজে দিয়েছিল কিছুক্ষণ আগেই, মানে কত 2-3 ঘন্টা আগে রান্না হয়েছে। আর এরা খাচ্ছে, ধরো দুপুরে রান্না হয়েছে 11টা থেকে রান্না শুরু হয়েছে, 1-1:30-2 পর্যন্ত রান্না হয়েছে, আর পুজো মিটতে বিকাল 4:30-5টা বেজেছে, তারপরে খেতে বসেছে। এরকম ঠান্ডার জায়গায় ওই রকম ঘটনা অস্বাভাবিক। যখন সবাই খাচ্ছে, লুচি বাদ দিয়ে সমস্ত খাবারগুলো গন্ধ হয়ে গেছে। হ্যাঁ, মানে নষ্ট হয়ে যাওয়া যেটাকে বলে, খাবার দিয়ে যেটা নষ্ট হয়ে গেলে যে গন্ধ বেরো, সেই গন্ধ, খাবারগুলো খাওয়া যাচ্ছে না। এবার সবাই খারাপ লাগছে একটা, যে ব্রাহ্মণদেরকে এরকম খাওয়াতে পারছি না, এরা সঙ্গে সঙ্গে আবার গিয়ে তাড়াতাড়ি করে একটি তরকারি, যেহেতু লুচি ছিল আর অনেক রকম পদ বানিয়েছিল, কিন্তু সেগুলো তার সব অল্প সময়ের মধ্যে করা সম্ভব নয়, ও সঙ্গে সঙ্গে একটা তরকারি যা হোক করে একটু সময় নিয়ে করে সকলকে খেতে দেয়, সবাই খেয়ে এবার যে যার রেস্ট নেয়, সারাদিন ধরে এরকম পুজো পাঠ চলেছে, সবাই শুয়ে পড়ে। আর 2 নম্বর ওই ঘরটাতে ও ফ্যামিলি নিয়েছিল, সৌরভের ওয়াইফ, ওর বাচ্চা মেয়ে এবং ও 3 জনে ওই রুমটাতেই ও থাকে, যেহেতু ওই রুমটাই ওরা নিয়েছে, ওই রুমটার মধ্যেই ওরা শুয়ে পড়েছে রাত্রিবেলা। রাত্রে খাওয়া দাওয়া সেরকম খুব একটা কিছু করেনি, যেহেতু এমনি খেতে সন্ধ্যা হয়ে গেছে, রাত্রিটা খুব একটা কিছু খাওয়া দাওয়া করেনি, টুকটাক অল্প কিছু খেয়ে শুয়ে পড়েছে। রাত্রি থেকে সৌরভের বাচ্চাটার ভীষণ শরীর খারাপ, ভীষণই জ্বর।
ওর চিন্তায় সারা রাত ওই হয়ে ওষুধ দেওয়া, ঠিক আছে, ওষুধ দেওয়া বা দেওয়া। আর ও যেহেতু ওখানকার হোটেল ওদের সবার সঙ্গে যোগাযোগে, পরদিন সকালবেলায় ওখান থেকে ফোন করে দিয়েছে, ডাক্তার চলে এসছে, ডাক্তার এসে ওষুধ দিয়েছে। আর বাচ্চার ব্যাপার খুবই একটা সেন্সিটিভ ব্যাপার, ওষুধ দিয়েছে, কিন্তু ওর বাচ্চাটা জ্বর কিছুতেই কমছে না, জ্বর নামছে না, সারাদিন ওকে নিয়ে কাহিল হয়ে যাচ্ছে বাবা মা, জ্বর কিছুতেই বাচ্চাটা ভালো হচ্ছে না। একটা সময় পর সন্ধ্যেবেলার পর আস্তে আস্তে ওর জ্বরটা কমতে শুরু করে, বাচ্চাটা নর্মাল হয়, যেহেতু জ্বরের হয়েছে ও নামতেই পারছে না, চুপচাপ শুয়ে আছে বাচ্চাটা, শুয়ে সেই দিনটাও কেটে গেল। তারপরের দিন এবার পুরোহিতরা চলে যাবে, মানে একটা দিন মাঝখানে রেস্ট নিয়ে পুরোহিতরা আবার ব্যাক করবে। তো ওদের টিকিট সেরকম অনুযায়ী করা আছে, ও গাড়ি দিয়ে দিয়েছে, দুখানা গাড়ি ওদেরকে স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য বেরিয়ে গেছে সকাল সকাল, গাড়ি দিয়ে ওদেরকে, মানে পুরোহিতরাও সব বেরিয়ে চলে গেছে। তো হোটেলে এবার মেদিনীপুরের ওদের ওই 4-5 জন যে স্টাফ, সেই স্টাফ সৌরভের ফ্যামিলি, আর কেউ নেই। এবার এরা চিন্তা যে বাচ্চাটা এরকম শরীর খারাপ বা অসুস্থ হচ্ছিলো, এরকম হচ্ছিলো। এর বাচ্চাটা আস্তে আস্তে পরের দিন সকাল থেকে একটু হাঁটাহাঁটি করছে, খেলা করছে, হোটেলের করিডোরে খেলছে বা চারদিকে ছোটাছুটি করছে, এরকম করছে। আর সৌরভের ওয়াইফ বসে আছে, বসে 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 ওরা আলোচনা করছে যে এবার তো নিশ্চয়ই ঠিকঠাক হয়ে যাবে, সব পুজো পাঠ হয়েছে, আর কোনো কিছু অসুবিধা হবে না। তো হঠাৎ করে সৌরভের মেয়ের ও টেডি বিয়ার কিছু নিয়ে গেছিলো, ও একটা খুব পছন্দের টেডি বিয়ার ও খুঁজে পাচ্ছে না। আচ্ছা, পছন্দের টেডি বিয়ারটা খুঁজে পাচ্ছে না, কোথায় গেল, কান্নাকাটি করছে, বলছে মাম্মি এরকম আমার টেডি বিয়ারটা, ওই যেটাকে ও নাম দিয়েছে, আবার একটা কী নাম দিয়েছিল, কিছু একটা ওর পছন্দের নাম দিয়েছিল সেই টেডি বিয়ারটা, ওকে খুঁজে পাচ্ছি না। তোমরা দেখো না কোথায় আছে, ওখানেই নিশ্চয়ই কোথাও আছে, তুমি ওটা না পরে নেবে, এখন ওইগুলো নিয়ে খেলা করো। ও বলছে না, আমার ওটাই চাই। আর ওটা বাচ্চা, ওটা ওর পছন্দ, ওটাকে নিয়ে ওর খেলা করা বা খেলতে ইচ্ছা করা, ওটা ওর পছন্দ, ভীষণ পছন্দ। তো ওটাকে নিয়ে ও খেলবে বলে বায়না করছে। তখন ওর মাও উঠেছে, মানে সৌরভের স্ত্রী উঠে গিয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে টেডি বিয়ারটাকে, ওদের যে হোটেলের পিছন দিকে টেডি বিয়ারটাকে খুঁজে পায়। টেডি বিয়ারটা মানে নোংরা হয়ে গেছে, মানে ফেলে দেওয়ার মতো হয়ে গেছে। টেডি বিয়ারটাকে মানে যেরকম সুন্দর দেখতে ছিল, ঠিক ততটাই খারাপ দেখতে হয়ে গেছে টেডি বিয়ারটা। আচ্ছা, মানে বিকৃত টাইপের অবস্থা টেডি বিয়ারটা, মানে বিকৃত করা যেটাকে বলে, একদম পুরো। তখন ও সঙ্গে সঙ্গে সৌরভকে ডাকে যে একবার দেখবে এসো এখানে। বাচ্চাটাকেও সরিয়ে দিয়েছে ততক্ষণে। টেডি বিয়ারটা এখানে এই অবস্থায় পিছন দিকে পড়ে রয়েছে, টেডি বিয়ারটা যে কেউ দেখে ভয় পেয়ে যাবে, তো টেডি বিয়ারটা কী করবে ওখান থেকে? ও সঙ্গে সঙ্গে সৌরভ দাঁড়ানো, তো দেখছি বলে, ও টেডি বিয়ারটাকে যখন হাতে করে তোলে, টেডি বিয়ারটা দেখছে ভিজে, হাতে করে দেখছি টেডি বিয়ারটা ভিজে, বৃষ্টি মানে জলের কোনো কারণে জলে ভিজে গেছে। আর টেডি বিয়ারটা ভয়ঙ্কর রকমের দেখতে হয়ে গিয়েছিল, ভয়ঙ্কর রকমের ছেঁড়া, অর্ধেক জায়গায় আঁচড়ানো, কিছু জায়গায় টেডি বিয়ারের মুখটা বিকৃত করা, ঘাটটাকে ঘুরিয়ে এরকম টাইপের টেডি বিয়ারটা হয়ে গেছে। ওটাকে বলছে ঠিক আছে আমি ফেলে দিচ্ছি বলে, ও বাইরে ওদের যে মানে ডাস্টবিন যে গাড়িগুলো আসে, ওই গাড়ি দাঁড়িয়েছিল সেখানে গিয়ে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে ও এবার চলে এসে সৌরভের স্ত্রী বলছে তুমি কোথায় গিয়েছিলে, সৌরভকে বলছে তুমি কোথায় গিয়েছিলে? বলছো ওই তো টেডি বিয়ারটা ফেলে দিয়ে এলাম ডাস্টবিনে। বলছো কোথায় ফেলেছো, তুমি তো নিয়েই যাওনি, তুমি তো কোথায় গিয়েছিলে, এই তো ওখানে পড়ে আছে টেডি বিয়ারটা। ওই টেডি বিয়ারটাই ওদের যে রান্নাঘর, যেখানে ডাইনিং মানে রান্নাঘর, যে হোটেলের রান্নাঘর, তার পাশে পড়ে আছে, যেটাকে সৌরভ ফেলতে নিয়ে গেছিলো। ওখানে গেলেও ফেলে এসে যতক্ষণ বাড়ি এলো ততক্ষণ আবার ওটা ওখানে পড়ে রয়েছে। সৌরভ তো আবার চিন্তায় পড়ে গেছে যে এত কিছু করলাম, এত টাকা খরচা করলাম, এত পুরোহিত নিয়ে এসে এত কিছু হলো, আবার সেই প্রবলেম এরকম হচ্ছে। আমার ও রীতিমতো চিন্তায় পড়ে গেছে যে এত টাকা ফাঁসিয়ে, এত টাকা সেখানে ইনভেস্ট করে সেখানে এইরকম একটা প্রবলেম চলছে, এটা তো ভীষণ সত্যি করে সবারই ক্ষেত্রেই একটা চিন্তার ভাঁজ তৈরি হবে আর কি। তখন কি করা যায়, ও মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো চিন্তা ভাবনা হয়েছে। আবার ওই টেডি বিয়ারটাকে আবারও ফেলে দিয়ে আসার পর ওই বাচ্চাটাকে বলেছে তুমি টেডি বিয়ার নেবে না, টেডি বিয়ারগুলোকে অন্য ঘরে পাঠিয়ে দিয়েছে। রাত্রিবেলা ওরা এবার সন্ধ্যেবেলা, সেদিন সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যেবেলা হয়েছে, এবার হোটেলের যে বাইরে সেখানে ওরা সবাই বসে আছে, বসে কথাবার্তা বলছে। স্টাফ এদের কোনো কাজ নেই, তো কোনো তো হোটেলে গেস্টই নেই, তো ওদেরও কোনো কাজ নেই, ও রান্না ছাড়া কোনো কাজ নেই সেই অর্থে। তো ওই স্টাফেরাও বসে আছে, সবার সঙ্গে আলোচনা করছে যে কী করা যায়। এবার ওরাও তো ওটা রুটি রোজি আর কি, মানে যারা মেদিনীপুর থেকে ওরা কাজ করতে গেছে, ওটাও তো ওদের কাজ, সেই কাজের জায়গার মানে অসুবিধা হচ্ছে, ওরাও চিন্তিত ভীষণভাবে।
তখন বলছে স্যার এরকম হচ্ছে, কী করা যায়, মানে এত কিছু করলেন আপনি, তাও কিছু হচ্ছে না, এই সমস্ত আলোচনা হচ্ছে। হতে হতে এরকম গল্প, নানা রকমের কথাবার্তা, এটা সেটা হতে হতে প্রায় 10টা 10:30 বেজে গেছে। হঠাৎ করে ওরা শুনতে পাচ্ছে বাইরে থেকে যে হোটেলের ভেতরে খুব মানে ছোঁড়াছুড়ির আওয়াজ হচ্ছে, কিছু মানে দুমদাম আওয়াজ হচ্ছে, যেটাকে বলে। কী আওয়াজ হচ্ছে অ্যাকচুয়ালি কিছু বোঝা যাচ্ছে না, অ্যাকচুয়ালি কিচ্ছু, মানে কিসের থেকে আওয়াজটা যে উৎস হচ্ছে সেটা কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, দুমদার একটা আওয়াজ হচ্ছে এরকম। সঙ্গে সঙ্গে ছুটে গেছে সবাই, স্টাফ ফাফ সবাই ছুটে গেছে, গিয়ে দেখছি ওই 2 নম্বর, মানে যত সিঁড়ি থেকে উঠছে ওই 2 নম্বরের ঘরের ওদিক থেকে আওয়াজ হচ্ছে, যেটা এরা জানতো যে ওই ঘরে এরকম আওয়াজ হয়। আর ওই ঘরটা তো এরা তো সৌরভ রয়েছে, সৌরভের সব লাগেজ রয়েছে, সব কিছু রয়েছে। সৌরভ বলছে সত্য দেখি, বলো সরে এসে চাবি ওর কাছে ছিল, চাবি খুলে দরজা খুলে দেখছে কিছুই নেই। যত রুমের কাছে যাচ্ছে আওয়াজটা কমে যাচ্ছে, কিচ্ছু নেই, কোনো রকম কিছু আওয়াজও নেই, কিচ্ছু নেই, কিচ্ছু হচ্ছে না, কোনো রকম কোনো প্রবলেমও হয়নি। 2 নম্বর রুমে কোনো রকম, মানে গিয়ে দেখছে পরিষ্কার নর্মাল একদম, এমনকি বিছানার চাদরটা পর্যন্ত পরিষ্কারভাবে রয়েছে। ওরকম যে দুমদাম আওয়াজ হচ্ছিলো, ছোঁড়াছুড়ি হচ্ছিলো, বিছানার চাদরটা পর্যন্ত ঠিকঠাক অবস্থায় রয়েছে, কোনো কিছু অবস্থায় নেই। এটা তো আরও বেশি অবাক যে কি হচ্ছে, যদি কিছু একটা প্রমাণ পাওয়া যেত, যেমন ওই পেঁয়াজি দেখতে পেয়েছিল হয়েছিল, এরকমও কিছু নেই যেটা অস্বাভাবিক কিছু দেখতে পাবে, কিচ্ছু নেই। এরা অত চমকে গেছে ভীষণ যে কী হবে না হবে। তখন এই খুব চিন্তা করে বলে যে এই রুমটা চেঞ্জ করে নি। সৌরভ বুঝতেই পেরেছে যে ঠিক কিছু হয়নি, তখন রুমটা চেঞ্জ করে নি, ওরা অন্য একটি রুমেতে, ওই ফ্লোরেতেই ওরা একটি রুমেতে চলে গেছে। আর সৌরভের মা আর বাবা ওরাও রয়েছে, ওদেরকে পাশে আর একটা রুম দিয়ে দিয়েছে। ওই মানে 2 নম্বর রুমের পাশের রুমটাতে ওর বাবা মা ছিল, সেই বাবা মা ওই বাবা মার রুমেই রয়েছে। তারও 1-2 রুম পরে সৌরভ সেই রুমে শিফট করে গেছে। এবার রাত্রিবেলা শুয়ে পড়েছে, মাঝরাত্রি হয়েছে, ওটা চিন্তায় ঘুম আসছে না, এরকম হচ্ছে। বলছে পুরো করিডর দিয়ে যেন কেউ হাঁটাহাঁটি করছে, পুরো করিডর দিয়ে হাঁটার আওয়াজ হচ্ছে, মানে কেউ হাঁটছে, আর ভারী বুট পরে হাঁটার আওয়াজ হচ্ছে, যেন কেউ ভারী বুট পরে হাঁটলে যেরকম হয় সেই রকম আওয়াজ হচ্ছে। সৌরভ উঠে বসে পড়েছে, ওর স্ত্রীকে ডেকেছে, বলছে তুমি কিছু শুনতে পাচ্ছ বাইরে? স্ত্রী বলছে না, কিছু তো আওয়াজ পাচ্ছি না। সৌরভ বলছে আবার শোনো ভালো করে। 2-3বার অ্যাটেম্পটের পর সৌরভের স্ত্রীও শুনতে পেয়েছে আওয়াজটা, যেন কেউ ওই করিডর দিয়ে ভারী বুট পরে হাঁটছে, আর ফাঁকা হোটেল, আওয়াজটা খুব ইকো হচ্ছে। কিছুক্ষণ পর আওয়াজটা বন্ধ হয়ে গেছে। পরদিন সকালবেলা ওর বাবা মাও শুনেছে আওয়াজটা। পরদিন সকালবেলা সবাই মানে যখন বলছে বাবা মার সঙ্গে আলোচনা করছে, তখন বাবা মা বলছে আমরাও শুনেছি। মানে যে ঘটনাগুলো ঘটছে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে কেউ চাইছে না ওখানে কেউ থাকুক, কেউ চাইছে না। কোনো কিছু কিন্তু ক্ষতি করেনি, একমাত্র মেয়ের শরীর খারাপ ছাড়া কোনো কিন্তু কারোর ক্ষতি হয়নি এতক্ষণ পর্যন্ত। এইবারে যেটা হলো, যখন সৌরভ তখন জেদ নিয়ে নিয়েছে যে আমি এটা ব্যবসা করবো বলে এখানে এসেছি, তো আমার সঙ্গে যদি এরকম কিছু ঘটে থাকে বা এরকম যদি কিছু হয়, তা আমিও দেখবো, আমিও জেদ ধরে থাকবো, যে আমিও দেখবো যে কি হয় না হয়। শেষ পর্যন্ত ও জেদ ধরে নেয়, জেদ ধরে নিয়ে ওর বাবা মা ওর বাচ্চা এবং ওনার ওয়াইফকে টিকিট কেটে বাড়ি পাঠিয়ে দেয় যে তোমরা চলে যাও। ওরা 2-1 দিন পর চলে এসছে, ফিরে গেছে। ওখানেও একা আছে সৌরভ, আর ওর স্টাফেরাও আছে। প্রত্যেকে স্টাফগুলোকে ছুটি দেয়নি, ওরা ওকে রেখে দিয়েছে, স্টাফগুলো রেখে দিয়েছে। এবার দিয়ে ও যেমন ওপরে শুয়ে আছে রাত্রিবেলা, হঠাৎ করে দরজায় বাইরে থেকে ডাকছে, স্যার করে ডাকছে। ওদের হোটেলে একটা স্টাফের গলা আওয়াজ। ও ঘুম চোখে গিয়ে দরজা খুলে ও বলছে বলো কী হয়েছে? বলছে স্যার এরকম আমাদের ঘরের মধ্যে কিসের গন্ধ পাওয়া যাচ্ছে, একবার দেখবেন চলুন, কিসের গন্ধ পাওয়া যাচ্ছে। বলছে ঘরের মধ্যে এত রাত্রি গন্ধ পাওয়া যাচ্ছে, কিসের গন্ধ? পরে দেখবো কালকে সকালবেলা। তোর ঘুমিয়ে পড়ে গেছে, এখন বন্ধ করে ঘুমিয়ে পড়েছিল তো মাঝরাত্রি। বলছে ঠিক আছে স্যার যাচ্ছি। বলছে ঠিক আছে স্যার কালকে সকালেই আসবেন। চলে গেছে বন্ধ করে দিয়ে। বিছানায় এসে বসে ওর মনে হলো যে যাবো একবার, যাওয়াটা বলে গেল, এত ডাকতে এসছে যখন আমাকে, নিশ্চয়ই ওরা কিছু সেই অর্থে মনে করেছে বলেই আমাকে হয়তো ডাকতে এসেছে। তো দরজা খুলে যাই একবার দেখে আসি বলে ও যথারীতি দরজা লক করে ওদের ওই যেখানে স্টাফেরা থাকে সেই রুমের দিকে গেছে। ও গিয়ে বাইরে থেকে দরজা ধাক্কা দিচ্ছে, 5 মিনিট ধরে দরজা ধাক্কা দিচ্ছে কিছু সুন্দর। কিছুক্ষণ পরে ঘুম চোখে যে বয়স্ক ভদ্রলোক ছিলেন, যিনি রান্নাবান্না করেন আর কি, তো উনি দরজা খুলেছেন। স্যার আপনি এখন এত রাত্রিরে কী হয়েছে? ও তখন একজন সুখদেব বলে যে ডাকতে গেছিলো, বলো সুখদেব তো আমায় ডেকে নিয়ে এলো, বলো তোমাদের ঘরে কী গল্প বলছো। ও তখন পা থেকে মাথা পর্যন্ত দেখছে। সুখদেব তো ঘুমোচ্ছে। শুধু ঘুমোচ্ছে মানে? দরজাটা খোলো, দেখছে ওরা সবাই ঘুমোচ্ছিল।
কোনো কিছু প্রবলেমই নেই, সুখদেব বাতেও যায় না, সুখদেব উঠে পড়েছে সবাই, অথচ ওকে কেউ মানে সুখদেব ওকে ডেকে নিয়ে এসছে। ডেঞ্জারাস জিনিসপত্র হচ্ছে, ডেঞ্জারাস জিনিসপত্র। এবার ও মানে তখন বুঝতে পেরেছে যে আর কিছু করার নেই, এবার মানে আমাকে এটাকে বিক্রি করে দিতে হবে, মানে হাল ছেড়ে দিতে হবে। ইতিমধ্যে ওইটা নেওয়ার পর থেকে ও যেটা একটা জিনিস লক্ষ্য করেছে, ওর কিন্তু ডাউনফল শুরু হয়েছে ভীষণ। এমনকি অন্যান্য হোটেলগুলোর ব্যবসাগুলো খুব একটা ভালো চলছে তা নয়, অনেক লস হচ্ছে, অনেক জায়গায় কর্মচারী প্রবলেম তৈরি হচ্ছে, সব ছেড়ে চলে যাচ্ছে, এরকম প্রবলেম হচ্ছে। ওই সমস্ত জায়গায় ভৌতিক কোনো প্রবলেম ছিল না, কোনো কিছু হয়নি, কিন্তু ব্যবসা খারাপ যাচ্ছিল, যেহেতু এটার এফেক্টটা ওদিকে দিচ্ছিল, ব্যবসা খারাপ যাচ্ছিল এইটা কেনার পর থেকেই ভীষণভাবে চলছিল। এইবার হলো কি, ও বলছে তাহলে তো পুরো বন্ধ করে দিতে হবে। ও বললো টিকিট কাটছি আমি, টিকিট কেটে বলো তাহলে চল বন্ধ করি, এ বাড়িতে গিয়ে ওখানে আবার আলোচনা করা যাক, সিদ্ধান্ত নেব নিয়ে এখানকার যারা ইউনিয়নে তাদের সঙ্গে কথাবার্তা বলবো কী করা যায়, বাড়ি যাই, এখানে বসে প্রাণ মানে কিছু গণ্ডগোল হয়ে যেতে পারে। ও ভয় পেয়ে গেছে, সৌরভও ভয় পেয়ে গেছে, বলে ও সমস্ত কিছু আবার সব বন্ধ টন্ধ করে দিয়ে সবাইকে নিয়ে একসাথেই ওরা ফিরে এসেছে কলকাতায়। তো কোন্নগরেই একজন ভদ্রলোক ছিল, ওর খুব প্রিয়, মানে খুব কাছের একজন, জেঠু সম্পর্কে হয়, খুব প্রিয়। তো ওই জেঠুকে সব খুলে বলে সৌরভ, সমস্ত কিছু খুলে বলে ওই জেঠুকে। জেঠু তখন ওকে সাজেস্ট করে যে তুই এক কাজ কর, তুই কোনো তন্ত্র সাধক বা এরকম কাউকে দেখা, যেহেতু ভৌতিক ব্যাপার হচ্ছে, এরকম গণ্ডগোল হচ্ছে, তো এরকম কাউকে দেখা। ও সঙ্গে সঙ্গে আর ওখানেতেই ওই হিমাচল প্রদেশেই আর একটা জায়গায় ওরই মানে সৌরভেরই আর একটা বন্ধুর হোটেল ছিল, ও ফোন করে ওকে যে এরকম হচ্ছে, তো এখান থেকে তো লোকজন অলরেডি আমরা নিয়ে গিয়ে পুজো পাঠ করিয়েছি, তো কিছু মানে সেরকম হয়নি আর কি, ঠিক হয়নি জায়গাটা। তো ওখানকার যদি কাউকে দিয়ে কিছু যেরকম কাজকর্ম করে, যারা ভৌতিক চর্চা করে, প্রেত চর্চা করে বা এই ধরনের কাজ করে, যারা তন্ত্র চর্চা করে ওই দিকে, এরকম কেউ জানা আছে? তখন ওকে জিজ্ঞাসা করে ওই হিমাচল প্রদেশে আর একটা ওর হোটেল আছে যার বন্ধুকে। ও তখন বলে যে আমি দেখছি, তোমায় খোঁজ নিয়ে জানাচ্ছি, এখানে তো লোকাল ছেলেরা আমার কাছে কাজ করে প্রচুর, আমি খোঁজ নিয়ে জানাচ্ছি। তো কিছুদিন পর ও ফোন করে, সৌরভকে ফোন করে বন্ধু, ফোন করে বলে যে হ্যাঁ এরকম একজন আছে যে এরকম কাজকর্ম করে, আমার এখানে লোকাল একজন এর থেকে আমি খবর পেয়েছি, উনি একজন থাকে একটু ওপরের দিকে থাকেন, মানে পাহাড়ের একটু ওপরে ওনার বাড়ির সঙ্গে উনি চর্চা করেন, এবং পাশ্চাত্য কিছু ওয়েস্টার্ন কালচারের ভূত প্রেত চর্চা উনি করে থাকেন, সেই বিষয়ে ওনার খুব নলেজ আছে। বলছে ঠিক আছে তাহলে আমি যাচ্ছি, তুমি ওনাকে তাহলে আসতে বলো, গিয়ে আমি তাহলে তোমাকে জানাবো, তুমি ওনাকে নিয়ে তাহলে একবার আমার হোটেলে আসবে। বলো সৌরভ আবার গেছে, মানে কতটা হ্যারাসমেন্ট হচ্ছে, একটা ব্যবসা করবে তো সে কিনেছে, কতবার যাতায়াত করতে হচ্ছে, কত পয়সা খরচা করতে হচ্ছে, কত কিছুর মধ্যে রয়েছে, সে আবার গেছে অত দূরের রাস্তা, গিয়ে ওরা একাই গেছে, সৌরভ একাই গেছে, যে দেখাবো 2-1 দিনের তো ব্যাপার, আমি নিজেই রান্না করে নেবো, বা মানে কাউকে একটু ডেকে নেবো, বা কোনো বাইরের কোনো খাবার হোটেলে গিয়ে খেয়ে নেবো, দিয়ে ওখানে যাও করে থেকে যাবো 2 দিন, আবার আমি ব্যাক করবো দেখিয়ে। তো ও যেদিনকে পৌঁছে সেদিনই গিয়েই ওকে ফোন করেছে বন্ধুকে যে আমি এসে গেছি, তুমি ওনাকে নিয়ে এসো। তো সেই দিনই সন্ধ্যাবেলা ওই যিনি ওই প্রেতচর্চা করেন ওনাকে নিয়ে ওই ওর বন্ধু এসছেন ওনার হোটেলে। ভদ্রলোককে দেখেই বুঝতে পারবে যে ভদ্রলোকের মধ্যে যেন মনেই হবে এই বেটাই ভূত, সৌরভ এরম বর্ণনা দিচ্ছে আর কি, যে মনে হবে এই ভূত কোথায়, মানে এমনই তার আবভাব বেশভূষা আর কি যাকে বলে, সেই ধরনেরই বেশভূষা করে আছে, সেই চোখের এরকম মোটা কাজল পড়েছে চোখে, হাতে নানা রকমের বিভিন্ন রকমের চুড়ি, একটা অদ্ভুত সাজ সেজে রয়েছে। মানে আমাদের এখানে এরকম কোনো তান্ত্রিক বলো বা কোনো অঘরী বলো বা কোনো তন্ত্রচর্চা করে পেট চর্চা করে তাদের এরকম সাজ নয়, ওর সাজটা একটু অন্যরকম, মানে মাথার চুলগুলো মেয়েদের মতো বড় বড় চুল, জটা পাকিয়ে গেছে, মানে তুমি অদ্ভুত রকমের একটা বর্ণনা যেতে বলে। ও সে এসে ঘরের মধ্যে সব ঢুকে প্রত্যেকটা রুমে গিয়ে সব দেখে নানা রকমের সব ক্রিয়াকর্ম, ধুনো ফুনো নিয়ে এসে অনেক কিছু ধুনো দিয়ে, ধুনো পুড়িয়ে, ধুনো জ্বালিয়ে অনেক কিছু সব ক্রিয়া সব করে ওকে বলে যে আপলোক বাহার চলিয়ে, বাইরে গিয়ে ওরা বসে সবার সঙ্গে ও বলে যে কনফেস করে যে এখানে বলছে এখানে একজন কয়েদ হয়ে রয়েছে, মানে বন্দি হয়ে রয়েছে, এখানে কোনো প্রেত বা কোনো প্রেত মানে এন্টিটি সেখানে বন্দি হয়ে রয়েছে, ঠিক আছে, সেই চাইছে না এই জায়গায় এটা থাকুক, ও এখানে একা থাকতে চাইছে, আর তুমি যতদিন এখানে এরকমভাবে এটাকে করবে, এখানে থাকবে, ততদিন তোমার ক্ষতি হবে। আর সত্যি তাই হচ্ছিল ক্ষতি। এইবার যেটা হলো সেটা হচ্ছে ও চলে গেল, এইবার এরা দুজনে আলোচনা করছে যে কী করা যাবে,
তাহলে হোটেল বিক্রি করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। বলছে লস হলেও লস করেও আমাকে হোটেল বিক্রি করতে হবে, তাছাড়া তো কোনো উপায় দেখতে পাচ্ছি না। তখন ওই যে বন্ধু ভদ্রলোক ছেলেটা বলছে যে তুমি দাঁড়াও, আমি আরও দেখছি, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে তো হবে না, তুমি ভেঙে পড়ো না, আর তুমি এখানে থেকো না, তুমি আমার সঙ্গে চলে চলো, আমার হোটেলে থাকবে। তো সৌরভ বলছে না, নিজের জায়গায় যতই এরকম হোক আমি থাকি না, কী হবে থাক, আর কী হবে এর থেকে, আর কী হবে, এত কিছু তো হয়ে গেল, আমাকে একজন কেউ ডেকে নিয়ে গেল আমার সামনে থেকে, আমার স্টাফ সেজে, এর থেকে আর বেশি কিছু হবে, কী হবে, কী করবে আর। ও সাহস দেখে থেকে গেল সেই দিনে। এবার ও চলে যাওয়ার পরে রাত্রিরও খাবার রান্না করবে। কী করবে, যে ডাল আর রুটি খেয়ে নেবে। তো রুটি রান্না করে গেছে। আর ওর যদি বর্ণনা দিই, তোমার ওর যে কিচেন এরিয়াটা মেন হোটেল থেকে মানে পাশে আর কি, বাইরের দিক দিয়েও যাওয়া যাবে, ভেতর দিক দিয়েও যাওয়া যাবে আর কি। মেন হোটেল রুমগুলো থেকে সেই যে সেখান থেকেও কিচেনে যাওয়া যাবে, আবার বাইরে থেকেও বাইরের যদি বাগান, যে প্রথমেই বলেছিলাম আপেল বাগানের মধ্যে, সেই বাগান থেকেও ওর ওই রুমের মধ্যে যাওয়া যাবে, মানে কিচেন রুমে যাওয়া যাবে। তো ওই রুমের মধ্যে ঢুকে রান্না করছে। রান্না যে করতে হবে এই জন্য সবসময় বলা হয় যে রান্নাঘরের মানে যে গ্যাস ওভেন, সেই দিকে যে পিছন করে রান্না করবে তার পিছনেই যেন দরজা না হয়, মানে দরজার দিকে পিছন করে রান্না করা কখনোই উচিত নয়। ও এরমভাবে ঠিক সেরকম পিছনটা দরজার দিকে ও দাঁড়িয়ে রান্না করছে। একদিকে ও রুটি ওই মানে মাখা হয়ে গেছে, রুটিটাকে ওই চাটুতে দিয়ে রুটিটা করছে তাওয়ায়, আর পাশে ডালটাকেও ফোটাচ্ছে আর কি, ডালটা তখন সিদ্ধ হচ্ছে করছে। হঠাৎ করে ও বলছে মানে এরকম ডান পাশের এরকম কাঁধের কাছে কিছু ভারী ভারী লাগছে, যেটা ভারী ভারী লাগছে। বলছে আমি স্পষ্ট অনুভব করেছি যে কেউ ওই থুতনি দিয়ে আমার ঘাড়ের ওপরে এইভাবে মাথাটা রেখে আছে। আচ্ছা, তার পুরো ভরটা আমার শরীরের মধ্যে লাগছে, আমার মানে কেউ পিছন দিক থেকে এইভাবে থুতনিটা ওর কাঁধের ওপরে দিয়েছে। কতটা ভয়ঙ্কর মানে বুঝতে পারছো, ওই সিচুয়েশনের মধ্যে একা রয়েছে ও, তৎক্ষণাৎ মানে গাটা ওর কেঁপে উঠেছে। ও সঙ্গে সঙ্গে চারদিক ঘুরে তাকাচ্ছে, কিচ্ছু নেই, আবার নর্মাল, আবার গা হালকা হয়ে গেছে একদম। ও রান্নাটা কমপ্লিট করে ওখানে ও এবার খাবার দাবার নিয়ে ও রুমে চলে গেছে। নিচের রুমেই ছিল, কিচেনের পাশের একটা রুমেতেই ও ছিল, ওপরে আরও 2 নম্বর রুমে যায়নি। এবারও খাবে, খেতে খেতে ওপর থেকে ওই 2 নম্বর রুম থেকে আবার সেই দুমদাম আওয়াজ। এবার যেন মনে হচ্ছে না মানে দরজা ভেঙে ফেলবে ওর, মানে এরকম হচ্ছে আর কি। ওপরে মানে বিভৎস রকমের আওয়াজ চলছে ওপরে। এ তো খাওয়া তো মানে লাটে উঠে গেল আর কি, খেতে আর পাচ্ছে না সেইভাবে। ঝাউমাক করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে 2-1টা খেয়ে বাদবাকি সব খাবার রেখে দিয়েছে। এবার সৌরভ বলছে যে ও শুয়ে আছে, এবার খাবার দাবারগুলো ঘরের মধ্যে রুমের মধ্যে রেখেই আলগা অবস্থায় নামিয়ে দিয়ে ওকেই ধুতে হবে, কিন্তু কোনো মেড নেই সেই অর্থে, কোনো স্টাফ নেই যে সে পরিষ্কার করবে বা কিছু। ও ঘুমোচ্ছে, ঘুম থেকে ওকে হঠাৎ করে যেন কেউ ডেকে ওকে বলছে একা একা খেয়ে নিলি আমাকে দিলি না, হিন্দিতে বলছে। এই যে একা একা খেয়ে নিলি আমায় দিলি না, এটা হিন্দিতে যে টার্ম হবে ঠিক সেইভাবে বলছে, কোনো এক মানে ভারী গলায়, লোকের গলায়, মহিলা কণ্ঠ না, পুরুষ কণ্ঠে বলছে একা একা খেয়ে নিলি আমায় দিলি না। ও ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম ভেঙে গেছে, মানে এরকম কেউ ওকে নাড়িয়ে বলছে আর কি, ধাক্কা দিয়ে বলছে যে একা একা খেয়ে নিলি আমায় দিলি না। তখন ঘুম থেকে উঠে আলোটা জ্বালিয়ে বসে আছি চুপ করে, যে এটা আমি কি স্বপ্ন দেখলাম নাকি সত্যি সত্যি কি আমায় বললো। ও এইবার ঘরের মধ্যে খাবারের কথা যখনই মনে পড়েছে না, ও তখন খাবারটা কোথায় রেখেছে এবং আশেপাশে তাকিয়ে দেখছে ও মোটামুটি 1-2টো রুটি ওর পড়েছিল এবং ডালও কিছুটা ছিল ওর মধ্যে, এবং ডাল আলাদা একটা বাটিতে রাখা ছিল, সেটা বেঁচে গেছিলো, বেশি হয়ে গেছিলো পরিমাণে, সেটা পাশে রাখা রয়েছে, রেখে শুয়েছিল। ও দেখছে ঘুম থেকে উঠে প্লেট পরিষ্কার, কোনো ডালও নেই, কোনো রুটিও নেই, দরজা লক করেও শুয়ে আছে, কোনো খাবার নেই ঘরের মধ্যে, কোনো খাবারই নেই ঘরের মধ্যে। ভয়ঙ্কর ব্যাপার। ও না তখন আর কি করবে, একা কাকে ডাকবে, কি করবে মাঝরাত্রির মধ্যে, একদম আলো জ্বালিয়ে চুপ করে বসে আছে, বিছানার উপরে বসে আছে। বিছানার উপর বসে থাকতে থাকতে ও বলে, মানে সৌরভ যেটা বলেছিল আর কি, হঠাৎ করে ও দেখতে পাচ্ছে পরিষ্কার স্পষ্ট একদম পুরোপুরি দেখতে পায় যে দরজার ভেতর থেকে, মানে দরজা তো ভেতর থেকে লক করা আছে, দরজার বাইরে থেকে কি ওই দরজা বন্ধ অবস্থায় কোনো একটা অবয়ব, স্পষ্ট কোনো কিছু নয়,
অবয়ব ও ভেতর থেকে দেখতে পায় ঢুকছে, মানে ওর বিছানাটা এইরকম, বাঁদিকে হচ্ছে দরজা, বাঁদিকে দরজা, ও দেখতে পাচ্ছে এইভাবে তাকিয়ে বসে আছে, এই দরজা থেকে একজন কি অবয়ব, একজন পুরুষ, সে ঢুকলো বাথরুমের দিকে, ঢুকলো সোজা, বেরিয়ে সোজা বাথরুমে ঢুকলো, ওয়াশরুমে ঢুকলো, ওয়াশরুম থেকে বেরিয়ে এসে যে ব্যালকনিতে যাওয়ার যে গেট, সেই গেটের গোড়ায় দাঁড়িয়ে ওর দিকে একভাবে তাকিয়ে থাকে। আচ্ছা, এইটা হওয়ার পর ও আর কিছু জানে না, অজ্ঞান হয়ে গেছে, ওর কিছু জানে না, কিচ্ছু জানে না। ও যখন মানে ওর যখন জ্ঞান ফেরে, ও তখন ওই মানে হোটেলের বাইরে যে রিসেপশানের সোফা ছিল, সেই সোফায় বসে রয়েছে, সোফায় মানে শোয়ানো রয়েছে, পাশে বসে আছে ওরই পরিচিত ওখানকার একজন ডাক্তার যে দেখাতো, সেই ডাক্তার, ওর ওই বন্ধু, আর আরও 2-1 ওখানকার লোকাল ছেলে, তারা ও সব দাঁড়িয়ে রয়েছে। ওকে বার করেছে এরকম করে, ওকে ফোন করেছে ওর বন্ধু সকালবেলা, যেহেতু একা আছে তো খবর নেওয়ার জন্য ওর বন্ধু ফোন করেছে যে তুমি ঠিক আছো, রাত্রি একা ছিলে। ফোন যখনই রিসিভ হচ্ছে না, 3-4 ফোন বেজে গেছে ফোন, তখন ওর সন্দেহ হয়েছে। ও তখন আসে নিজে, এসে ওরই লোকাল একটা ছেলেকে ডেকে দরজা ভেঙে, ওই সিকিউরিটি লক অবস্থা ভেঙে, ওকে উপর দিয়ে তুলে জানালা ভেঙে ঢুকে যায়, মানে কীভাবে ওকে ঢুকেছে উদ্ধার করেছে সেটা ওরাই জানে, মানে যে প্রকারে ঢুকে দরজা ভেতর থেকে লক খুলিয়ে দরজা করে ওকে বার করে ওই ডাক্তার দেখিয়ে ওকে জ্ঞান ফিরিয়ে আনা হয়েছে। সৌরভ যখন জ্ঞান ফেরে তখন ওকে জিজ্ঞাসা করে তুমি কী দেখে, কী হয়েছিল তোমার এরকম, যে এরকম আমি এই জিনিস দেখেছিলাম। তখনও বলে দেখে না, দেখা যাবে না। ডাক্তারও বলে যে কি এক্ষুনি ট্রেনে জার্নি করা ঠিক হবে না, তুমি এক কাজ করো, ওখান থেকে তুমি ফ্লাইটও তখন দিল্লি থেকে ফ্লাইট একটা বুক করে ওখান থেকে দিল্লি গাড়িতে চলে যায়, গাড়িতে গিয়ে দিল্লি থেকে ফ্লাইটে বাড়ি চলে আসে। আসার পর বলছে হোটেলটা কী করবে, বিক্রি করে দেবে, মানে এরকমই একটা চিন্তাভাবনা পুরোপুরি নেয় বিক্রি করে দেবার। কী বিক্রি করবে না করবে, কাকে বিক্রি করবে, ওখানে তো ওর বন্ধুকে বলে যে হোটেল বিক্রি করবো, তুমি ওখানে সবাইকে বলতে শুরু করো যদি কেউ ওখানকার লোকাল কেউ নেয়। আর ওখানকার লোকাল কেউ ওই হোটেলটা কিনতে কোনো চাইছেই না, যেহেতু জানে ওই হোটেলটা ওখানে বেশ হন্টেড হিসাবে জনপ্রিয়, মানে লোকশ্রুতি আছে। হোটেলটা কিনলে বাইরের লোকেরাই কেনে, যেমন বোকা হয়ে গেছিলো কিনতে গিয়ে, ফেঁসে গেছে পুরোপুরিভাবে। এবার এর যে প্রবলেমগুলো শুরু করলো, এর ব্যবসায় বিভিন্ন রকমের ডাউনফল হতে শুরু করলো, রাত্রির অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করলো সৌরভ, বিভিন্ন রকমের প্রবলেম হতো, নানা রকম স্বপ্ন দেখতে উল্টোপাল্টা, কেউ ওকে ডাকছে, কেউ হোটেলে যাওয়ার জন্য ওকে ইনসিস্ট করছে, এরকম হচ্ছে, নানা রকমের প্রবলেম দেখতে ওদের বাড়ির মধ্যে হতে শুরু করলো। এমনকি ওর বাড়িতে, কোন্নগরের বাড়িতে ওপরে কেউ মানে ওপরতলায় কেউ হাঁটাচলা করছে সেই সব শব্দ পর্যন্ত শুনতে পেত, মানে ওকে পিছু করে সেই রকম এই জায়গাতেও চলে এসেছে, এই জায়গায় চলে এসেছে। এইবার হঠাৎ করে যেটা হলো, সবথেকে মর্মান্তিক দিক যেটা শুরু হলো, ও হোটেলটা বিক্রি করতে পারছে না, কিন্তু প্রচুর জোরালোভাবে চেষ্টা করছে হোটেলটা বিক্রি করে দেওয়ার, প্রচুর চেষ্টা করছে, ওখানে লোককে বলছে, এখানকার লোকেদেরকে বলছে, ওর যারা বন্ধুবান্ধব রয়েছে, পরিচিত যারা হোটেল কেনে বা ব্যবসা করে, সবাইকে বলছে, কিন্তু কেউ হোটেলটা নিতে রাজি হচ্ছে না। তো ইতিমধ্যে যেটা হলো, হঠাৎ করেই খবর পায় ওখানেতে হিমাচল প্রদেশে যে সৌরভের ভাই বললাম ওখানে ডিউটি করে, হিমাচল প্রদেশের ওর ভাই ওখানেতে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, এবং অস্বাভাবিকভাবে মারা গেছে। মানে যে সময় ওর ওখানে যাওয়ার কথাই নয়, এবং ও ওখানে বাইক চালায় না, বাইক নিয়েও যায় না, হঠাৎ করে একটি ছেলে সে হঠাৎ করে বাইক নিয়ে বেরিয়ে সে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওখানে বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। তো এই খবরটা ও ভেঙে পড়ে সঙ্গে সঙ্গে, যেহেতু ওই বডি নিয়ে আসার ব্যাপার আছে, ওইখান থেকে সবাই ফ্লাইটে করে যায় ওখানে, দিল্লি নেবে, ওখান থেকে আবার গাড়িতে করে ওই জায়গায় পৌঁছয়, সেটাও একটা 6-7 ঘন্টার দূরত্ব। সেখানে গিয়ে যাবতীয় লিগাল সমস্ত কিছু করে বডি আবার কোন্নগর নিয়ে আসা, সেটাও মাঝখানে 2-1 দিনের ব্যাপার। সেসব বডি ওই মানে তোমার এতে করে যে মেডিকেল যে ওষুধ দিয়ে নানারকমভাবে নিয়ে আসা হয়, যেভাবে সেভাবে বডি নিয়ে এসে এখানে দাহ করা হয় বডিটা, যেহেতু ওখানে মানে ওখান থেকে নিয়ে আসা হয়েছে, কেননা নিয়ে আসতে টাইম লাগে একটা। সবার মন খারাপ, একে হোটেল বিক্রি করতে পারছে না, ওখানে ডাউনফল শুরু হয়েছে, ভাই ওরকম ওই অবস্থায় ওখানে মারা গেল, ওইরকমভাবে খুবই খারাপ অবস্থা। তারপর মোটামুটি সপ্তাহখানেক কেটে গেছে, এরা ভেঙে পড়েছে ভীষণভাবে, সৌরভের শরীর খারাপ করতে শুরু করেছে, ওর একটা গোলগাল চেহারা ছিল, সেই গোলগাল চেহারা রোগা হয়ে গেছে, চিন্তা করে নানা রকমের অদ্ভুত টাইপের ওকে দেখতে হয়ে যাচ্ছে দিন দিন। এবার হঠাৎ করে ওর কাছে ফোন আসে মেদিনীপুর থেকে, যিনি ভদ্রলোক রান্না করতেন, বয়স্ক মানুষ, ওনার হঠাৎ করে হার্ট ফেল করে উনি মারা গেছেন। আচ্ছা, পুকুরে স্নান করতে নেমেছিলেন, পুকুরেতেই ওনার অ্যাটাক হয়, পুকুরেতেই জলে উনি মারা যান।
মারা যান। এটা আরও খারাপ, মানে একবারে যে একটা বিশ্বস্ত মানুষ ছিলেন ওখানে, একাই উনি পাহারা দিতেন যখন কেউ ছিল না, হোটেল বন্ধ হয়ে গেছিলো, উনি একাই ওখানে ছিলেন। এর মধ্যে তুমি একটা নির্দিষ্ট জিনিস লক্ষ্য করে দেখো, ওখানে তারাই মারা যাচ্ছে যারা কিন্তু ওখানে থেকে এসেছে বা একা থেকে এসেছে বা তারা ওই উপলব্ধিগুলো করেছে বা জানে। ওর ভাই এরকম হয়েছে, প্লাস ওর মানে ওই যে কেয়ারটেকার যিনি ছিলেন রাঁধুনি রান্না করতেন তিনিও মারা গেলেন। যারা যারা ওকে প্রথম বলেছিল যে এই জায়গাটাকে ঠিক করো, পুজো করো এই জায়গাটা ঠিক করার জন্য, তারা মারা গেলেন, দুজন মারা গেলেন। তখন এবার ভাবছে যে আমাকে তো প্রথমবার বলে দ্বিতীয় বলেছিল আমার ওই জেঠু জ্যাঠামশাই, যার কথা বললাম যে খুব শুভাকাঙ্ক্ষী তার জেঠু, তাহলে কি জেঠু এরকম হবে? ও পরের দিন সকালেই জেঠুর কাছে চলে গেছে যে জেঠু এরকম ঘটনা ঘটছে, তোমাকে একটা কথা সব খুলে বলতো ওই জেঠুটাকে যে এরকম হয়েছে, তো কি মানে তুমি ঠিক আছো, তোমার কিছু হয়নি তো? দেখছি আমি একটা ভেবে দেখলাম যে এইরকমই হচ্ছে সবার সঙ্গে, যাদের সঙ্গে হচ্ছে, যারা আমাকে ইনসিস্ট করেছিল যে কোনো পূজা পাঠ করার বা ওই জায়গাটাকে ঠিক করার, তাদের সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে। বলছে না আমার সঙ্গে এরকম কিছু হয়নি, কিন্তু আমি মানে আমার হঠাৎ করেই আমার পিঠে কালো কালো স্পট পড়তে শুরু করেছে, দেখবে বলে ও তখন ঘুরে দেখাচ্ছে পিঠেতে, সেই মানে আঁচড়ে দিলে যেমন হয়, আঁচড়ে দেওয়ার পর মানে নখের দাগ নয়, সেই ঘা শুকিয়ে গেলে যেটা মানে মাবড়ি পড়ে যায় না, শুকনো শুকনো মানে চামড়া শুকিয়ে গেলে সেই টাইপের দাগ পিঠের মধ্যে হয়েছে, দেখে মনেই হবে কেউ আঁচড়ে দিয়েছে, সেটা শুকিয়ে গেছে। তখন হে তো আরও ভয় পেয়ে গেছে, জেঠুর সঙ্গে না এরকম কিছু খারাপ হলে। তখন ওই জেঠু উনি একজন খুব মানে আধ্যাত্মিক চর্চা করতেন, গুরুদেবের নাম স্মরণ করতেন, খুব মানে আধ্যাত্মিক জগতের মধ্যে ছিলেন। উনি তখন ওনাকে অ্যাসিওর করে যে তো কিচ্ছু হবে না, তুই ভাবিস না, আমার কিছু হবে না, কিচ্ছু হবে না, আমার গুরুজি আছে, আমি মানে এ করি, আমার কিচ্ছু হবে না, আমার আত্মরক্ষা আছে, তুই সাবধানে থাক, তোরা সব জায়গায় সাবধানে থাক বলে ও যথারীতি বাড়ি চলে এসেছে। কিন্তু যতই বাড়ি আসবে একটা চিন্তা তো হচ্ছেই, একটা ভীষণ চিন্তার মধ্যে রয়েছে, টেনশান চলছে। ও ফিরে আসার পর এইবার আস্তে আস্তে ওর সমস্ত কিছু খারাপ হতে শুরু করে, বিপি লো হতে শুরু করে, সুগার ধরা পড়ে, নানা রকমের শারীরিকভাবে প্রবলেম হতে শুরু করে। তখন কি করবে না করবে এই সমস্ত কিছু খোঁজাখুঁজি সমস্ত কিছু করতে শুরু করে। হওয়ার পর তোকে তখন ওই মানে কোনো এক মাধ্যমের মানে ও খবর পায় আমাদের কথা, তখন খবর পেয়ে ও বাড়িতে যায়, বাড়িতে গিয়ে বাবার সঙ্গে দেখায়, অ্যাস্ট্রোলজিক্যালি কনসাল্ট করে বা করে, বাবাকে বলে যে তুমি ওখানে ব্যবসা করো না, ওটা তোমার চলবে না, তুমি ওটাকে বন্ধ করে দাও বা বিক্রি করে দাও, এটাই তোমার জন্য উপযুক্ত ব্যাপার, আর তোমার এই শরীরের জন্য তোমার এখন যেটা হচ্ছে তুমি আস্তে আস্তে তুমি মারা যাবে, এরকম তোমার পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তোমাকে ইমিডিয়েট সেই জায়গা থেকে বাঁচাতে হবে। তো ওকে রেমেডি দেওয়া হয়, রেমেডি দেওয়ার পর ও বলছে মানে রেমেডিটা যখন ওকে বলা হয় যে তোমাকে ওই দিনে রেমেডি দেওয়া হবে, এবার বাধা তারা দেখো, তুমি খালি লক্ষ্য করো জিনিসগুলো, যখন রেমেডি ওকে দেওয়া হবে বলা হচ্ছে, রেমেডি যে ডেট দিয়ে হচ্ছে, ও বাড়ি ফিরে যাওয়ার পর, আমার বাড়ি থেকে মানে মন্দির থেকে ফিরে যাওয়ার পর ওর বিছানা শয্যাশায়ী হয়ে গেছে, উঠতেই পারবে না এরকম পরিস্থিতি, আচ্ছা এমন হয়ে গেছে। এবার ওর স্ত্রী এবং ওর মা ওর বাবা ওরা নিয়ে গিয়ে রেমেডিটা ওর জন্য নিয়ে যাবে, সেই জন্য নিয়ে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছে, ওদের গাড়ি অ্যাক্সিডেন্ট, কারো কিছু হয়নি কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট, ওরা আবার ব্যাকে ফিরে গেছে, ফিরে গিয়ে এরকম পরিস্থিতি হচ্ছে, আমাদেরকে ফোন করে বলছে নানা রকমের বাধা সৃষ্টি হচ্ছে, আরও শরীর খারাপ করছে, মানে কোনো কারণেই আসতে দেবে না, মানে ভালো কাজ যা যা হতে যাচ্ছিল সব করতে দিচ্ছে না, প্রথম থেকে লক্ষ্য করে দেখো ভালো কাজ হতে দিচ্ছে না। আর মাঝখানেতে এবার হোটেলটাকে কী করা যাবে, হোটেলটাকে বিক্রি করা ছাড়া কোনো উপায় নেই, হোটেলটা ওখানেতে এইভাবেই রাখতে হবে। তখন হোটেলটা বিক্রি করার একটা ওর কাছে মানে খদ্দের সন্ধান পায় যে হোটেলটা একজন কিনবে বলে রেডি হয়েছে, ওখানকারই একজন কিনবে বলে রেডি হয়েছে। তো হোটেলটার সঙ্গে ডিল করতে শুকে, রেমেডিও নেওয়া হলো না, কিন্তু আসতে পারলো না, হোটেলটা ডিল করবে বলে হয়েছে, হোটেল ডিল করবো, এবার যাবে ওখানে, যাবে যে শরীর খারাপ তো কিছু পিছিয়েই যাচ্ছে, এটাও পিছিয়ে যাচ্ছে, সবটাই পিছিয়ে যাচ্ছে। তখন একটা সময়ের পর অ্যাডভান্স ও নিয়েছে, কিছুটা অ্যাডভান্স নিয়েছে, নিয়ে এবার বাদবাকি ওখানে যাবে, যা বাদবাকি লিগাল সমস্ত কিছু কাজকর্মগুলো করা, সেখানেও কাজকর্ম করবে। ইতিমধ্যে যে মালিক ভদ্রলোক মানে যে নেবে আর কি, নতুন যে মালিক, সে বললো ঠিক আছে আমি একবার যাই ওখানে গিয়ে একবার চারদিকটা দেখে আসি কেমন কি আছে না আছে। বলছে ঠিক আছে আপনি যান, গিয়ে আমাকে ফোন করবেন ওখান থেকে ঘুরে আসার পর। 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেছে, ওই ভদ্রলোকের কাছ থেকে কোনো ফোন আসছে না। এবার যে দালাল মানে যে ওদের মিডিল ম্যান ছিল ওখানকার, তাকে ফোন করেছে যে এরকম ওই ফোন করছে না, কী ব্যাপার, আমাকে অ্যাডভান্স দিয়েছেন কিন্তু উনি ফোন করবেন বললেন না, কিছু ফোন করছে না। বলছে আপনাকে বলা হয়নি, উনি পরশুদিন মারা গেছে। আচ্ছা, হোটেল থেকে বাড়ি ফিরে এসেই
ওনার মানে হঠাৎ করেই বুকে যন্ত্রণা শুরু হয়, হসপিটালাইজড করা হয়, হসপিটালাইজড করার পর ওনার হসপিটালেই উনি মানে ডাক্তার ট্রিটমেন্ট পাওয়ার আগেই উনি মারা যান। মানে এই ঘটনাটায় কতজন মানে কীভাবে মারা যাচ্ছে দেখো, কতটা সাংঘাতিক ব্যাপার একটা। সে আর কীভাবে হিসাবে কেউ মানুষ এই বিষয়টাতে রিস্ক নেবে, আর এগুলো তো চারপাশে ছড়াচ্ছে ভীষণ ছড়িয়ে, এমনি ছড়ানো, এমনি ওই ঘটনাটা ছড়ানো। কিন্তু এই ভদ্রলোক অবশ্য মানতেন না, জোর করে কিনবে বলে ঠিক করেছিলেন যে আমি ওটাকে আবার নতুন করে ঠিকঠাক করে একটা রিসর্ট মতো বানাবো ওখানটা, সেই জন্য সব চেঞ্জ করে দেবো, এই প্ল্যান নিয়েই কিনতে গিয়েছিল। ওই ভদ্রলোকও জানতো ওটা হন্টেড। অ্যাডভান্সের টাকা কাকে ফেরত দেবে, ওর ভদ্রলোকের বাড়ির লোককে অ্যাডভান্সের টাকা ফেরত দিয়ে দেয়, যে ও একদিন মারা গেল আমি আর তার টাকা নিয়ে কী করবো, ফেরত দিয়ে দেয়। এবার ও একটু ঠিক হয়েছে, মানে সৌরভ ঠিক হয়ে ও বাড়িতে যায়, গিয়ে ওর মানে রেমেডি করা হয়। রেমেডি করানোর পর বাবা বলছেন মানে একজনকে মারণ বান প্রয়োগ করার তুল্য ওর প্রবলেম তৈরি হয়েছে। মানে আস্তে 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 কীভাবে মারা যাবে ও কিছু বুঝতেই পারবেন, রোগে ভুগে এমন মারা যাবে। ওকে ঠিক করা হয়, আস্তে আস্তে ও সেই রিকভারির দিকে যায়। পুরোপুরি রিকভারি নয়, পুরোপুরি রিকভারিও এখনও হয়নি, এখনও শরীর সেই রকম না হলেও আস্তে আস্তে ঠিক হচ্ছে, খুব ধীর গতিতে ঠিক হচ্ছে। যে ঘটনাটা ওখানে হয়েছিল, হোটেলটা পরবর্তীকালে পুরো বন্ধ অবস্থাতেই ওখানে পড়ে আছে, হোটেলটা বিক্রি হয়নি, হন্টেড হয়ে গেছে। ও চেষ্টা করছে এখনও বিক্রি করা, এটা এখনও এটা হচ্ছে এখনও আমাদের আনসলভড কেস একটা বললাম, এখন ওই অবস্থাতেই রয়েছে। আর ওই হোটেলটা বাবা বলেই দিয়েছেন পরিষ্কারভাবে যে হোটেলে যিনি রয়েছেন ওখানে আবদ্ধ হয়ে রয়েছেন, ওটা ওইখানকার ল্যান্ড ওনার ছিল। আচ্ছা, ওকে ওখান থেকে সরানো যাবে না, ওটা অধিকারের মধ্যে পড়ে। কেন অধিকারের মধ্যে পড়ে, যে ভদ্রলোক ওখানে ওই অবস্থায় রয়েছেন, ওই ভদ্রলোককে ওখানে ওই হোটেলেতেই ওরই একজন বিজনেস পার্টনার মার্ডার করে দেয়। মানে ওরা দু বন্ধু ছিল ওখানে, হিমাচলের প্রদেশেরই ওরা, ওখানকারই বাসিন্দা। ওরা দু বন্ধু, ল্যান্ড ওনার ওই একজন, আর ও হোটেলটাকে তৈরি করার জন্য পয়সা কড়ি খরচা করে ব্যবসাটা দাঁড় করায়, দুজনে মিলে মানে ব্যবসাটা চালাতো, দুজন পার্টনার, একজন ল্যান্ড ওনার আর একজন ওরকম করে একসঙ্গে পার্টনারশিপে হোটেল বিজনেসটা চালাতো ওখানে। ঠিক আছে, আর ওর সঙ্গে গন্ডগোল শুরু হয়। হোটেলটা খুব ভালো জায়গায়, প্রাইম লোকেশানে, সুন্দর হোটেল বানানি ছিল, কিন্তু ওর সঙ্গে যেহেতু প্রবলেম মনোমালিন্য তৈরি হয়। আর যিনি মানে মেরে দিয়েছিলেন উনি একটু মানে কি বলবো, ক্ষমতাশালী টাইপের আর কি। তো ওখানে হোটেলের মধ্যেই ওকে রাত্রিবেলা ওই তোমার ওয়াইনের সঙ্গে কিছু করে খাইয়ে মেরে দিয়েছিলেন ওকে। মেরে দেওয়ার পর ওই হোটেলেতেই হচ্ছে, হোটেলের সেপটিক কোনো ওই নিচের আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক আছে, ওখানেতেই ফেলে ওনাকে মেরে দেয়, মানে ফেলে দেয় বডি ওখানে। এটা ওখানকার লোকেরা সবাই জানতো যে ওখানে মার্ডার করা হয়েছিল, ওকে মেরে দেওয়া হয়েছিল আর কি। যেহেতু প্রভাবশালী লোক, ওর বিরুদ্ধে কেউ কথা বলেনি বা মেরে দিয়েছিল এটাকে সাহস পায়নি আর কি, খুব নিয়ে কেউ ওদের মাথা ব্যথাও করেনি আর কি। তো ওই রকম পরে এবার ও যে মারলো সেও কিন্তু হোটেলে রাখতে পারলো না, তারপরেও ওর প্রবলেম শুরু করেছিল। সে ওই হোটেলটাকে একজনকে বিক্রি করে দিল, যে নিয়েছিল তারও নানা রকমের প্রবলেম, এরকম বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়তে শুরু করলো, ব্যবসা লাটে উঠে যাওয়ার মতো অবস্থা। 1 নম্বর হলো, 2 নম্বর হলো, 3 নম্বর হয়ে 4 নম্বরে এর হাতে এসেছিল, সৌরভের হাতে। সৌরভের হাতে আসার পর জিনিসটা যেহেতু বাড়তেই থাকছে, আর যে এনটিডি সেটা আমি তোমাকে এর আগের এপিসোডেও যেটা বলেছিলাম, যে এরা কিন্তু রেগে গেলে কিন্তু খুব মারাত্মক হয়। যদি খুব অল্পের ওপরে মানে যারা থাকে ঠান্ডা, তাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করা যায়। কিন্তু যারা জিনিসটাকে দিনের পর দিন যারা বিরক্ত হয়ে গেছে না, তারা খুব জেদি হয়ে যায়, তারা ডেডলি হয়ে যায় একদম। উনি এখন ঠিক আছে, উনি আস্তে আস্তে রিকভারির দিকে, উনি আস্তে আস্তে ব্যবসাগুলো যেগুলো একদম ব্যবসাগুলো চলছে, ওনার ওয়াইফ ওগুলো বেশি হ্যান্ডেল করছে, উনিও যান ওখানে, ব্যবসা ওখানে ঠিক হয়ে গেছে, ব্যবসার দিকটা ঠিক হয়ে গেছে, যেটা পড়ে গেছিল ওই নর্থ বেঙ্গলের যে ব্যবসাগুলো সেগুলো সব ঠিক হয়ে গেছে। কিন্তু এর যেটা ব্যাপার হলো, ওই হোটেলের ওখানে ওই জায়গা থেকে ওকে সরানো যাবে না। এবার এরা চেষ্টা করছে এখন সেটা চেষ্টা করছে না, বিক্রি করা তো পারবে না, বিক্রি করতে ছড়িয়ে গেছে। হ্যাঁ, এবারও চেষ্টা করছে যে ভদ্রলোক যে মালিক ছিল তার যদি পরিবারের কেউ থাকে, তার সঙ্গে যদি কিছু ডিল করে অল্প কিছুর মাধ্যমে যদি কিছু অল্প টাকা দেয়, যতটা নেওয়া যায়, পুরোপুরি লসের থেকে কিছুটা নেওয়া যায়, যদি তাদের পরিবারের কেউ থাকে তাদেরকে দিয়ে, এরকম যোগাযোগ হয়েওছে বললো একজন দূর সম্পর্ক কোনো মানে আত্মীয় আর কি, তাকে দিয়ে যাতে ওই মানে এটাকে পাপটাকে ওর মাধ্যমে যাতে উদ্ধার হয় আর কি। তো এইরকম একটা মানে ঘটনা হোটেলের মধ্যে, যে এমন একটা হোটেল, যে হোটেলটা আর মানে পুরোপুরি এই হয়ে গেল। আর ভবিষ্যতে সত্যি মানে ওর ফ্যামিলির কেউ নিলেও সেটা চালাতে পারবে কিনা সেটাও হয়তো বা তার যেহেতু নিজের জিনিস পারতেও পারে, কেন তার অধিকার, সে তার অধিকার ছাড়বে না, সে তার অধিকার ছাড়বে না।
সে তার অধিকার, হ্যাঁ হ্যাঁ, অধিকার বোধটার জন্যই সে সবাইকে তাড়ানোর চেষ্টা করছে, এটাই হচ্ছে ব্যাপার। নচেত যদি অন্য কোনো এন্টিটি যার ওখানে অধিকার থাকতো না, ধরো সে ওখানে জোর করে পূর্বক হয়েছে, তাহলে তন্ত্রে বলো বা যে কোনো কিছু ক্রিয়া দ্বারা, যে এত কিছু পূজা পাঠ হয়েছে, ক্রিয়া হয়েছে, তাহলে কিন্তু তাকে ওখান থেকে সহজে রিমুভ করে দেওয়া যেত। কিন্তু তার অধিকার থেকে বঞ্চিত কখনোই কোনো প্রেতাত্মাই বলো মানুষও বলে তাকে করা কখন উচিত নয়, উচিত সম্ভবও না। অধিকার থেকে বঞ্চিত করা, প্রেতাত্মাদের মেইনই তো এই টানটা থাকে, টান, একদম ওই টানটার জন্য, একদম একদম সেই টানের, এটা আমাদের এখানেও ঘটে অনেকভাবে, যে তারা ফিরে আসে এই অনেকভাবে, অনেক প্রেতাত্মা তার বাড়িতে অধিকার থাকাকালীন তার অধিকার থেকে যখন তাকে বঞ্চিত করা হয়, এরকম অনেক ঘটনা আছে, এরপরে নিশ্চয়ই আরও আলোচনা হবে, বলবো। অধিকারের জন্য ফিরে আসা যেটাকে বলে, ও কিন্তু ওখানে ফিরে আনি, ওখানে রয়েই গেছে, ওখানেই তো মার্ডার করা হয়েছিল, আর ওখানেই রয়ে গেছে। আর ওর অধিকার থেকে সরানো কোনো রকমভাবে কিছু থেকেই সম্ভব নয়। ওই জন্য বাবা কেসটাকে ওখানে গিয়ে কি কেসটাকে হ্যান্ডেল করা বা জিনিস সরানো, বা বাবা বুঝতেই পেরেছিলেন যে ওটাকে ওখানে ওর অধিকার থেকে ওখান থেকে সরানো যাবে না, মানে ইয়ে করেনি। সৌরভকে গার্ড দিয়ে দেওয়া হলো, সৌরভকে বাঁচিয়ে দেওয়া হলো, এ বেঁচে গেল। তো বাবা বললো যে তুমি যদি এরকম করে করতে পারো, ব্যবসাটা থেকে কিছু উদ্ধার করতে পারো, তাহলে ওকে তুমি চালাও। আপনাদের কেমন লাগলো এই ঘটনাটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দেবজ্যোতি দা আসা মানেই এটুকু শিওর হয়ে যাচ্ছে যে একটা ব্লকবাস্টার এপিসোড হবে, এটুকু তো কনফার্মই। দেবজ্যোতি দা আবার ফিরে আসবে, আপনারা কমেন্টে জানান যে কবে চাইছেন, কত তাড়াতাড়ি চাইছেন দেবজ্যোতি দাকে। আর আজকের মতো আসছি, আবার দেখা হবে পরের শুক্রবার ঠিক রাত 9টায়। থ্যাংক ইউ দেবজ্যোতি দা, আবার দেখা হবে।